অর্নিত ধোপানি সুন্দরবনের অনেকগুলি জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা। এখানকার প্রধান আকর্ষণ হল 400 বছরের পুরনো শিব মন্দির। বিভিন্ন পাখি ছাড়াও এটি হল বাঘেদের আবাসস্থল। গোসাবা থেকে এই জায়গায় যেতে পর্যটকদের তেমন কষ্ট করতে হয় না, কিন্তু এলাকার মানুষ তো বটেই, প্রশাসনও বুঝতে পারেনি কখন এই সুন্দর এলাকাটা অপরাধীদের গোপন আখড়া হয়ে গেছে। ইন্টেলিজেন্সের কাছে কোনো খবরই নেই, কিন্তু জুলাই 25, 2023 দিনটা প্রশাসনিক খাতায় লিপিবদ্ধ না হলেও ইভান সেনগুপ্তের কাছে ভয়ঙ্কর এক কালো দিন হিসেবে লিখিত হয়ে থাকবে চিরজীবনের জন্য। ভটভটিটা এসে থামল ঘাট থেকে ডান দিকে বেশ কিছুটা সরে। ইভান নামল, এক মুহূর্ত জরিপ করল চারপাশে, তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ওয়াকিটকিতে নির্দেশ দিল, সুন্দরম, শুটার রেডি আছে তো? ইয়েস স্যার, আপনি নির্দেশ দিলেই তারা শুট করবে। তোমাদের পজিশন? মন্দির থেকে 200 গজ দূরে স্যার। মন্দিরের ভিতরে কজন আছে কিছু জানতে পারলে? হোস্টেজ ছাড়া একজন। আমরা কি অ্যাকশন নেব স্যার? নো 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 নো, নট নাও। প্রত্ন চ্যাটার্জি ওদের কবলে আছে। ওনার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এক পাও এগোবে না। কপিড স্যার। ইভান আরও এক পলক জরিপ করল তীক্ষ্ণ দৃষ্টিতে। চারিদিক ভীষণ থমথমে, গাছের পাতাও যেন নড়তে ভয় পাচ্ছে। অতি সাবধানে সে এগিয়ে গেল মন্দিরটার উদ্দেশ্যে। আরও কিছুটা এগোতেই সুন্দরম আর তার ব্যাকআপ টিমকে সে দেখতে পেল। শার্প শুটারের বন্দুকের নল তাক করা আছে মন্দিরের ঢোকা বেরোনোর পথে। ইভান নিজেকে গোছালো, তারপর পিস্তলটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরের দরজা থেকে হাত পাঁচেক দূরে দাঁড়ালো সে। জরিপ করল মন্দিরটাকে, অনুমান করতে চাইল ভিতরের অবস্থাটা। তারপর গলা কিছুটা উঁচিয়ে বলল, আমি ইভান সেনগুপ্ত। প্রতনু চ্যাটার্জিকে ছেড়ে দিন, আপনাকে করিডোরে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। এক মুহূর্ত সব চুপচাপ। ইভান প্রত্যুত্তরের অপেক্ষা করল, কিন্তু কোনো উত্তর এলো না। আরো কয়েক পা এগিয়ে গেল সে। আমাকে সম্পূর্ণ ভরসা করতে পারেন, আপনার গায়ে একটুও আঁচ লাগবে না। বাহ মিস্টার সেনগুপ্ত, বাহ। হাতে লোডেড পিস্তল নিয়ে প্রতিশ্রুতি। হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি আমার পিস্তলটা নামিয়ে রাখছি। এবার তো বিশ্বাসযোগ্য হচ্ছে। বের হয়ে আসুন এবার দয়া করে। আবারও এক অখণ্ড নীরবতা। একটু পরেই দেখা গেল প্রতনু চ্যাটার্জির আতঙ্কিত গুটিয়ে যাওয়া শরীরটা। দুহাত ওপরে তুলে টলমল পায়ে এগিয়ে আসছেন তিনি। মুখ দেখলে মনে হচ্ছে এক্ষুনি ভয় হার্ট ফেল করবেন তিনি। ঠিক তার পেছনেই বন্দুক উঁচিয়ে আসছে একজন লোক, মুখ তার কালো কাপড়ে ঢাকা। প্রতনু চ্যাটার্জির কাছে এগিয়ে আসতেই ইভান কালো কাপড়ে ঢাকা লোকটাকে উদ্দেশ্য করে বলল, আরশাদ, প্রতনুবাবু এখানেই থাক। আপনি সোজা পথে এগিয়ে যান। সুন্দরম আপনাকে কাঁটা তার পার করিয়ে আসবে। লোকটার চোখ দুটো ঈষৎ নড়ল। এক মুহূর্তের জন্য ইভানের মনে হলো লোকটা যেন কিছু বলতে চাইছে তাকে। বিশেষ কিছু কি, নাকি অবিশ্বাস করছে? বুঝতে পেরেছে কি ফাঁদ রয়েছে কোথাও। লোকটা একটু ইতস্তত করে ইভানের নির্দেশ মতো এগিয়ে গেল সামনের দিকে। এছাড়া উপায় নেই হয়তো। বেশ কিছুটা যেতেই ইভান শার্প শুটার দীপমকে চোখেতে ইশারা করল, আর চোখের পলকে দুটো গুলি বাতাস কেটে এসে গেঁথে গেল লোকটার শরীরে। লোকটা ছিটকে পড়ল মাটিতে। সুন্দরম ছুটে গেল, পড়ে থাকা পিস্তলটা তুলে নিয়ে ইভানও ছুটে গেল। লোকটা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কথাটা শেষ হবার আগেই দুটো গুলির শব্দ কাঁপিয়ে দিল গোটা। চকিতে ঘুরল ইভান, আর যা দেখল তাতে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল ভয়ঙ্করভাবে। প্রতনুবাবুর দেহটা লুটিয়ে পড়েছে মাটিতে, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। ইভান ছুটে যেতে গেল, আর তখনই ঘটল দ্বিতীয় ঘটনাটা। মন্দির থেকে বের হয়ে এলো আরও একজন। তার এক হাতে গ্রেনেড, অপর হাতে AK-47।
এই লোকটি যে আরশাদ সেটা সহজে অনুমেয়। আগের লোকটিকে জাস্ট স্কেপগোট করা হয়েছিল, পরীক্ষা করার জন্য যে আদৌ প্রশাসন তাকে ফাঁদে ফেলতে চাইছে কিনা। ইভান পড়ে থাকা পিস্তলটা দ্রুত তুলে আরশাদকে লক্ষ্য করে ট্রিগার টানতে গেল, কিন্তু তার আগেই আরশাদের তীক্ষ্ণ করকরে গলাটা শোনা গেল। সালা শুয়োরের বাচ্চা! আর হাতে গ্রেনেডটা ছুঁড়ে দিল সুন্দরমের ব্যাকআপ টিমটার দিকে। এক মুহূর্ত আগুনের তলায় ঘিরে গেল চারপাশ, আর ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদ ছেয়ে ফেলল চতুর্দিক। ইভান হতভম্বের মতো দেখল কেমন করে আরশাদ দ্রুত সামনের জঙ্গলে অদৃশ্য হয়ে যাচ্ছে। চোয়াল কঠিন করে সে এগিয়ে এলো প্রতনু চ্যাটার্জির দিকে, দুহাতে তুলে নিল তার রক্তমাখা দেহটা, তারপর চিৎকার করে বলল, সুন্দরম, এক্ষুনি ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, জলদি ব্যবস্থা করো। তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য হেমন্ত দত্তর লেখা মিশন সুন্দরী, ইভান সেনগুপ্তর পরবর্তী অ্যাডভেঞ্চার। আজকের গল্প পাঠে দীপম, সৌরভ রয়, তমাল, শুভদীপ্ত ভট্টাচার্য, পূজা, পার্থ অরণ্যদেব মুখার্জি, সুপ্রজা, অভিক, লাবণী, অস্মিতা, নীল এবং আমি আরজে সৃজন। গল্পের নাট্য রূপদান প্রতীক মণ্ডল, শব্দ সংযোজন ও আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের প্রচ্ছদ সূর্য ফ্রম ব্লার। শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, হেমন্ত দত্তর লেখা ইভান সেনগুপ্ত অ্যাডভেঞ্চার, মিশন সুন্দরী। নার্সিংহোমের সামনে গাড়িটা এসে দাঁড়াতেই প্রায় লাফ দিয়ে নামলো ইভান। দ্রুত পায়ে সিঁড়ি টপকে উঠল দোতলায়। ততোধিক দ্রুত পায়ে বারান্দা পেরিয়ে হাজির হলো অপারেশন থিয়েটারের সামনে। প্রতনু চ্যাটার্জিকে কলকাতা নিয়ে আসতে একটু দ্বিধা বা সময় নষ্ট করেন ইভান। যত দ্রুত সম্ভব অ্যাডমিট করেছে শহরের নামকরা হসপিটালে। তারপর গিয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থা করতে প্রশাসনিক দপ্তরে। এখন আবার ফিরে এসেছে সে। কে জানে, হয়তো এতক্ষণে অপারেশন হয়ে গেছে। যতটা দ্রুত সম্ভব করিডোরটা পেরিয়ে যাওয়ার পর সে বাইরে বেঞ্চে বসে থাকতে দেখল বিথিকাকে। তার চোখে মুখে এক ভীষণ উদ্বিগ্নতা। দিদি, দিদি, প্রতনুবাবু? জানি না ভাই, এখনো কোনো খবর নেই। ইভান অপারেশন থিয়েটারের দরজার মাথায় জ্বলতে থাকা লাল আলোটার দিকে এক পলক তাকালো, তারপর এগিয়ে গিয়ে বসল বিথিকার পাশে। ভেঙে পড়বেন না, প্রতনুবাবুর কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, প্রতনুবাবুর কিচ্ছু হবে না। এখন তো ঈশ্বরই একমাত্র ভরসা, জানি না কি হবে। দুটো গুলি। ইভানের চোয়াল কঠিন হয়ে গেল, কানের কাছে বেজে উঠল করকরে তীক্ষ্ণ একটি গলা। সালা শুয়োরের বাচ্চা! ইভান কিছু বোঝার আগেই একটা আগুনের গোলা যেন চতুর্দিক ঘিরে নিল। দলদলা রক্ত আর মৃত্যু আর্তনাদ ছড়িয়ে পড়েছিল ঘন জঙ্গলের মধ্যে। অপারেশন থিয়েটারের আলোটা নিভতেই বিথিকা প্রায় লাফিয়ে উঠল। রুমের ভেতর থেকে বেরিয়ে এলেন ডাক্তারবাবু। দুজনই প্রায় ছুটে গেল। ডাক্তারবাবু, পেশেন্টের অবস্থা? 72 ঘন্টা না কাটলে বলা যাচ্ছে না কিছু। গুলি দুটো বের করা গেছে, কিন্তু এখনো অচেতন। ভাই, ওকে ফিরে পাবো তো? দিদি, ভেঙে পড়বেন না, প্লিজ ভেঙে পড়বেন না, প্রতনুবাবু ঠিক হয়ে যাবেন। মিসেস চ্যাটার্জি, ধৈর্য রাখুন। ঈশ্বরের কৃপা বলুন বা যে কোনো কারণেই হোক, গুলি হার্ট ছুঁতে পারেনি, আর 2 ইঞ্চি নিচে হলেই। চলে গেলেন ডাক্তারবাবু। ইভান বিথিকাকে এনে চেয়ারে বসালো। দিদি, আপনি এখানটায় বসুন, আমি দেখছি আপনার জন্য কোনো খাবার। না ভাই, কিছু এনো না, খাবার এখন গলা দিয়ে নামবে না।
ইভান সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলুন। ডিজিপি প্রণবেশ রায় বলছি। কমিশন আপনাকে তলব করেছে, আপনি আধ ঘন্টার মধ্যে উইদাউট ফেল দেখা করুন। এ ব্যাপারে আপনাকে মেইল করা হয়েছে, ইট ইজ আর্জেন্ট। ফোনটা কেটে গেল। ইভান চোয়াল কঠিন করে কিছু ভাবল। আমাকে এক্ষুনি কমিশন অফিসে যেতে হবে, কিন্তু আপনাকে একা। কোনো চিন্তা নেই, তুমি যাও, আমি আছি দিদির সাথে। মাহিকা, তুমি এই অবস্থায় মানে এখানে? এখন তো আর নিজের অবস্থা দেখার সময় নয়, তাই না? আর বেবি? মায়ের কাছে আছে। তুমি কোথায় একটা যাবে বলছিলে না? যাও যাও, তুমি সাবধানে যাও। ইভান আরও একটু ভাবল, তারপর পা বাড়ালো কমিশন অফিসারের উদ্দেশ্যে। কমিশন অফিসে আধ ঘন্টার মধ্যেই হাজির হলো সে। কাঁচের দরজা খুলে ঢুকলো ভেতরে। নীল ভেলভেটে মোড়া টেবিলের উল্টো দিকে বসে আছে ডিজিপি এবং জয়েন্ট কমিশনার। মিস্টার সেনগুপ্ত, প্লিজ সিট। ইভান চেয়ারটায় বসলো। আমি সরাসরি কাজের কথায় আসি। আপনার ফাইল আমি পড়েছি, কোয়াইট ইমপ্রেসিভ। ইনফ্যাক্ট বহুদিন ধরেই আপনার ট্র্যাক রেকর্ড আমার কাছে বিভিন্ন সূত্রে আসে, আর সেটার সূত্র ধরেই জিজ্ঞেস করছি, আপনি সুন্দরবনের যে মিশনে গিয়েছিলেন সেটার ব্যাপারে কি সরকারের আদৌ কোনো সম্মতি ছিল? ইভান এক মুহূর্ত নিজেকে গোছালো। যে সিক্রেট মিশনে সে গিয়েছিল সেটার ব্যাপারে জানে মাত্র 3 জন, আর সেটা এতটাই সিক্রেট যে এক্ষুনি কাউকে সেটা নিয়ে বলতে চায় না সে। বিশেষ করে এমন একটা পর্যায়ে এসে সে দাঁড়িয়েছে, এখন কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না সেটাও যেন সে ঠিক করে উঠতে পারছে না। তাই কিছুটা ঘুরিয়ে সে বলল, সুন্দরবনে কোনো মিশনে যায়নি, গিয়েছিলাম ব্যক্তিগত কাজে। ঘটনাচক্রে। ব্যক্তিগত কাজ? সেটা কি জানতে পারি? ওটা ব্যক্তিগত যখন তখন ব্যক্তিগতই থাক। ওহো, সে তো অবশ্যই। তা আপনি যে আপনার এই ব্যক্তিগত কাজে গিয়ে ব্যক্তিগত মিশনে জড়িয়ে পড়লেন, সেটার একটু ব্যাখ্যা দেবেন কি? শুধু জড়িয়ে পড়লেন না, একজন অব্যক্তিগত মানুষকেও মৃত্যুর দিকে ঠেলে দিলেন। কখনো গলি ক্রিকেট খেলেছেন? দেখবেন আপনি একটা ছোট্ট গলির মধ্যে কখনো ডান দিক কখনো বাম দিকে স্ট্রেট ড্রাইভ মারছেন। হঠাৎ একটা বল মিস হয়ে গেল আর আপনি সঙ্গে সঙ্গে বোল্ড হয়ে গেলেন। চিৎকার শুনতে পেলেন, আউট আউট করে সবাই বলছে। আপনার মনটা খারাপ, কিন্তু আপনি জানতেও পারলেন না কখন উইকেট কিপার উইকেটগুলোকে নির্দিষ্ট জায়গা থেকে ডান দিকে সরিয়ে দিয়েছে আর আপনার অজান্তেই আপনি আউট হয়ে গেছেন। বুঝলাম না, ঠিক কি বলতে চাইছেন আপনি? সেটা বুঝতে গেলে অবশ্য আমরা সুন্দরবনে গিয়েছিলাম, সুন্দরী কে সেসব জানতে হবে। বেশ, বলুন তো গোড়া থেকে গল্পটা শুনি, কি ব্যাপার? গল্প? বাট সরি টু সে যে প্রশাসনের এই একটা মুশকিল, গল্পকে সত্যি আর সত্যিটাকে গল্প বানিয়ে দেয়। সরি দিন, বলুন সত্যি গল্পটা। ইভান আরও এক মুহূর্ত চুপ করে রইল, তারপর শুরু করলো বলতে। বেশ কিছুটা বলার পরেই বেজে উঠল তার ফোনটা। বিথিকা ফোন করেছে। এক্সকিউজ মি, ফোনটা ধরতে হবে আমাকে। কমিশনারের অনুমতির অপেক্ষা না করেই সে ফোনটা ধরল। হ্যাঁ বলুন, কোনো খবর? ওর জ্ঞান ফিরেছে, তোমার সাথে কথা বলতে চাইছে, খুব জরুরি কিছু, তুমি এক্ষুনি এসো। ভেরি সরি, আমাকে এখনই যেতে হবে। ইটস ভেরি মাচ আর্জেন্ট, মোর দ্যান আ স্টোরি। কমিশনার হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইভান যেন সেসবকে খেয়ালই করল না বিশেষ। দ্রুত পায়ে অফিস ছেড়ে বের হয়ে এলো। পার্ক করে রাখা গাড়িতে লাফিয়ে উঠে গাড়িটা স্টার্ট দিল আর ঝড়ের বেগে বেরিয়ে গেল। নার্সিংহোমের সামনে আসতেই প্রায় একইভাবে লাফ দিয়ে নামল সে। দ্রুত পায়ে ভাঙল সিঁড়ি। বারান্দা ধরে কিছুটা যেতেই বিথিকা আর মাহিকা দুজনকে দেখতে পেল। উদ্বিগ্ন মুখে তারা দাঁড়িয়ে। দ্রুত পায়ে এগিয়ে গেল ইভান। উনি এখন কেমন আছেন? একটু ভালো, তোমার সাথে কথা বলতে চাইছে। একটুও সময় নষ্ট না করে কেবিনের দরজা খুলে ঢুকল ইভান। প্রতনুবাবু শুয়ে আছেন বিছানায়।
মনিটরের সবুজ আলো ঢেউ তুলে ক্রমাগত চলে যাচ্ছে। ইভান বিছানার পাশে রাখা টুলটায় বসলো, আলতো হাত ছোঁয়ালো প্রতনুবাবুর হাতে। চোখ মেললেন তিনি। ইভানকে দেখে ঠোঁটে যেন হালকা হাসি জাগলো একটা। দাদা, আপনি কিছু বলতে চান আমাকে? জরুরি কিছু? সুন্দরী সুন্দরী কোনো মেয়ের নাম নয়, ওটা একটা কোড। ওরা ওরা আসলে ব্লাস্ট করার প্রস্তুতি নিচ্ছে। ব্লাস্ট? কোথায়? চেতনা হারিয়ে গেল প্রতনুবাবু। প্রতনুবাবু, প্রতনুবাবু, কোথায় ওরা ব্লাস্ট করতে চায়? চা চা মানে কোথায়? এই সময় নার্স ঢুকলো ঘরে। ইভানের এই জোরাজুরি দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে কি করছেন কি? পেশেন্টের কন্ডিশন কতটা ক্রিটিক্যাল জানেন না? প্লিজ বাইরে যান, ওনাকে একটু ঘুমোতে দিন। ইভান বের হয়ে এলো। ভেতরের অস্বস্তিটা চাপা দিতে এক টুকরো পাতলা হাসি ঝুলিয়ে রাখলো ঠোঁটে। কেমন দেখলে? একটু ঠিক মনে হলো? হ্যাঁ, অনেকটাই এখন স্বাভাবিক। বেশ তো গল্প জুড়ে দিয়েছিলেন আমার সাথে। নার্স না থাকলে মনে তো হচ্ছে এখনো ঘন্টাখানেক। কিন্তু কি যেন একটা জরুরি কথা বলবেন বলেছিলেন তোমাকে। সেরকম কিছু নয়। আমরা ঝড়খালিতে যার বাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, তাকে দেবার জন্য একটা গিফট কিনেছিলেন। সেটা হোটেলের রুমেই পড়ে আছে, সেটাই আমাকে বলছিলেন আর কি। আচ্ছা, তোমরা এখানেই থাকো, আমার একটা কাজ আছে। দিদি, তেমন কোনো প্রয়োজন বুঝলে ফোন কিন্তু করতে আমাকে একদম দেরি করবেন না। মাহিকা, তুমি আর একটু সঙ্গে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে থাকছি এখন, তুমি চিন্তা করো না। বলছি শোনো না, সুযোগ পেলে তুমি একটু বিশ্রাম নিও, কেমন? কদিন ধরে যা যাচ্ছে তোমার উপরে। ইভান বেরিয়ে গেল। গাড়িতে গিয়ে বসলো সে। আনমনে সিগারেট ধরালো একটা, টান দিল বার কয়েক। তারপর নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল। ফোনের রেকর্ডিংটা অন করলো। এক মুহূর্ত নিজেকে গোছালো, তারপর বলতে শুরু করলো, নমস্কার, আমি ইভান সেনগুপ্ত। সুন্দরবনের গভীর জঙ্গলে 400 বছরের পুরনো শিব মন্দিরে যে ঘটনাটা ঘটেছে তার সূত্রপাত কিন্তু অনেক আগে থেকেই। ঠিক কোন বিশেষ কারণে আমি সেই জঙ্গলে পা রেখেছিলাম, কেন আমার সাথে প্রতনু চ্যাটার্জি ছিলেন, কোন ভয়ঙ্কর ফাঁদে আমরা আটকে গিয়েছিলাম, তা আমি সব জানাবো আপনাদেরকে। কমিশনারের অফিসে আমি যা বলে এসেছি সেটা শুধুমাত্র একটা এডিটেড ভার্সন। কিন্তু আমার শ্রোতা বন্ধুরা, মানে তোমরা বা আপনাদের, যারা আমাকে ইভান সেনগুপ্ত করেছেন, তাদেরকে সবটুকু শোনানোর দায় আমার। সব শুনে আপনারাই বিচার করুন। প্রতনু চ্যাটার্জি মানে আমাদের প্রিয় লেখকের এই ভয়ঙ্কর পরিণতির জন্য আমি ইভান সেনগুপ্ত সত্যিই দায়ী কিনা। বিচারের ভার আপনাদের হাতেই তুলে দিলাম। গোধলাখালিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা যেতে পারে। আমরা যখন নামলাম, সন্ধে গড়াতে শুরু করেছে। সেখান থেকে অটো নিয়ে আমরা পৌঁছালাম ঝড়খালির বনভিউ হোটেলে। আমার পরিচিত একজনের সূত্রে এখানে হোটেল আগে থেকেই বুক করা ছিল। ম্যানেজার ছেলেটিকে বুকিং ডিটেলস দেখাতে সে আমাদের একটা চাবি নিয়ে জানিয়ে দিল 201 নম্বর রুমটা আমাদের, এবং সেটি দোতলায়। ব্যাগপত্র নিয়ে সিঁড়ি ভেঙে সোজা চলে গেলাম রুমে। প্রতনুবাবু ঘরে ঢুকে ব্যাগটা ধপাস করে মেঝেতে ফেলে বিছানায় শরীরটা যেন ছুঁড়ে দিলেন। ভায়া, আমি বডি ফেললুম, আর নড়ছি না। লোকাল ট্রেনের কাঠের সিট আমার মাজা নাড়িয়ে দিয়েছে একবারে। বেশ, আপনি তাহলে বিশ্রাম করুন, আমি কয়েকটা জরুরি কাজ সেরে ফেলি ততক্ষণে। এসেই কাজে নেমে পড়লে, আর একটু রসো, চাটা খাও, তারপর না হয়। এই 2-4টে ফোন কল আর লোকাল থানায় একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে আসছি, বাস এইটুকুই। তোমার সাথে আসার বায়না ধরে তোমায় খুব বিপদে ফেলেছি না? আসলে মনটা যেন কদিন ধরে এখানে আসার জন্য টান মারছিল। যখন শুনলুম যে তুমি এখানে আসছো, তখন আর ইচ্ছেটা চেপে রাখতে পারলুম না ভায়া।
কিন্তু এখন দেখছি তোমাকে ঝামেলায় ফেলে দিন। কোনো ঝামেলা নয়, আপনি বিশ্রাম করুন না, আমি এক্ষুনি আসছি। ফিরে এসে একসাথে বসে চা খাওয়া যাবে। আমি দরজা খুলে বের হতে গিয়েও প্রতনুবাবুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা প্রতনুবাবু, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিন, আর আমি এসে 3 বার টোকা দেব, তারপরই খুলবেন দরজাটা, ঠিক আছে? কোনো কি বিপদের মানে? আরে না না, তেমন কিছু নয়, এই একটু সাবধানতার জন্য। দরজা খুলে বেরিয়ে গেলাম। আমি জানি আমি প্রতনুবাবুকে মিথ্যে কথা বললাম। যে কাজে আমি এখানে এসেছি তাতে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ফাঁদ। আমাদের দেশের বেশ কিছু গোপনীয় নথি কাঁটা তার পেরিয়ে চলে যাচ্ছে ও দেশে, আর ইন্টেলিজেন্সের কাছে লিড বলতে একটাই নাম, আরশাদ। কিন্তু একথাও সত্য যে আমাদের দেশের কোনো কোনো গুরুত্বপূর্ণ অফিসারও এই ব্যাপারে হাত রাঙিয়েছে। তাই কাজটা ভীষণ গোপনে করতে হচ্ছে। আমি যে এই কাজে এসেছি তাও ঊর্ধ্বতন 3 জন অফিসার ছাড়া আর কেউই জানে না। লোকাল পুলিশ স্টেশনে ইনফরমেশন দেওয়া আছে যে আমাকে যে কোনো রকম প্রয়োজনে তারা সাহায্য করবে, কোনো প্রশ্ন ছাড়াই। আমার এখন প্রধান লক্ষ্য যে চক্র এই কাজটায় নেমেছে সেই চক্রটাকে ধরা এবং আরশাদকে লোহার গড়াদের পেছনে পাঠানো। প্রতনুবাবুকে এখানে নিয়ে আসার ইচ্ছে সত্যি বলতে আমার একদমই ছিল না, কিন্তু সুন্দরবন আসবো শুনে এমন বাচ্চা ছেলের মতন বায়না শুরু করলো যে পারলাম না। তাছাড়া মারণদ্বীপের গুপ্তধন উদ্ধার করে ফেরার পথে আমার সাথে যেটা ঘটেছিল, প্রতনুবাবু না থাকলে আজকের এই দিনটা দেখতামই না। অবশ্য আরও একটা কারণ আছে ওনাকে আমার সঙ্গে আনার। সকলেই যেন ভাবে আমরা মূলত সুন্দরবনে বেড়াতে এসেছি। এনিওয়ে, এইটুকু আপাতত থাক, আমি কয়েকটা ফর্মালিটি সেরে আবার এক্ষুনি ফিরে আসছি। ইভান চলে গেলে প্রতনুবাবু দরজা বন্ধ করে এসে বিছানায় আবার লম্বা হয়ে শুয়ে পড়লেন। ইভানের বলে যাওয়া শেষ নির্দেশটা, দরজায় 3 বার টোকা দিলে তবেই খুলবেন, যেন বুকের ভেতর বার দুয়েক ডুকডুক করে বেজে উঠল। কেমন আলগা একটা অস্বস্তি নিয়ে শুয়ে রইলেন তিনি। কতক্ষণ শুয়েছিলেন সেই খেয়াল নেই। বাইরের দরজায় টোকা পড়তে ঝাড়া দিয়ে উঠলেন। উঠে দরজা খুলতে গিয়েও থেমে গেলেন তিনি। টোকাটা কি 3 বার পড়ল নাকি 2 বার? না, ঠিক খেয়াল করেননি তিনি। দরজা খুলবেন নাকি খুলবেন না, কেমন একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল বুকের ভেতর। একবার ডাক দিল, না, কোনো উত্তর এলো না। প্রতনুবাবু দরজা না খুলে বিছানায় ফিরে আসবেন ঠিক করলেন, কিন্তু তখনই মনে হলো পাহাড়ি ভ্রমণের দলটা ধরবার সময় তার ভীতু স্বভাবের জন্য অনেক শ্রোতাবন্ধুর বিদ্রূপ সহ্য করতে হয়েছে তাকে। তাই বুকে সাহস জমা করে এগিয়ে গেলেন তিনি। দরজাটা খুললেন, কিন্তু এ কি, কেউ তো নেই। করিডোরে মৃদু একটা আলো জ্বলছে কেবল, সেই আলোয় দেখা গেল না কাউকেই। বুকের ভেতরটা কেমন যেন গুড়গুড় করে উঠল। দরজাটা বন্ধ করতে যাচ্ছিলেন, তখনই চোখে পড়ল জিনিসটা। আরে এইটা কি? সুদৃশ্য মোড়কে ঢাকা একটা বাক্স। সেটা তুলে নিলেন তিনি। আরে দেখে তো মনে হচ্ছে কোনো গিফট। কে পাঠালো আর কাকেই বা পাঠালো? বাক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই লেখাটা চোখে পড়ল, ইভান সেনগুপ্তকে ঘনিষ্ঠ বন্ধু। প্রতনুবাবু বাক্সটা নিয়ে দরজা বন্ধ করে ফিরে এলেন। বাক্সটা ইভানের বিছানায় রেখে আবার শুয়ে পড়লেন নিজের বিছানায়। আসতে না আসতেই গিফট। হরি হে, আমায় তো আজ পর্যন্ত কেউ একটা পেনও গিফট করলো না। কপাল কপাল। দরকারি কিছু কাজ ছেড়ে ফিরে এলাম 8 ঘন্টার মধ্যে। কয়েকজন ইনফর্মারকে ফোন করে কয়েকটা বিশেষ বিষয়ে খোঁজ নিতে বলে দিয়েছি। আশা করছি কালকের মধ্যেই খবর পেয়ে যাব। হোটেলে ঢুকে দেখলাম ম্যানেজার ছেলেটি ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে গেছে। কে জানে, ডিউটি করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছে সে। আমি মৃদু হেসে জায়গাটা ছেড়ে চলে গেলাম।
দরজায় 3 বার টোকা দিতেই প্রতনুবাবু দরজা খুলে দিলেন। কি জেগে আছেন? ভাবলাম তো ঘুমিয়ে গেছেন বুঝি। হ্যাঁ, ঘুম আসবো আসবো করছিল, আর তখনই উনি এলেন। উনি? উনি মানে? আরে ওই যে তোমার বিছানায় রাখা রয়েছে। আমি তাকিয়ে দেখলাম সুদৃশ্য মোড়কে ঢাকা একটি বাক্স। কে দিয়ে গেল? কোনো ঘনিষ্ঠ বন্ধু। খুলে দেখো তো একবার ভায়া, কি আছে ওর ভেতরে। আর সে না হয় দেখছি, কিন্তু তার আগে তো একটু চা খেতে হবে। ইন্টারকমে চায়ের অর্ডার দিতেই কয়েক মিনিটের মধ্যেই ঝকঝকে সাদা কাপের চা আর ফিশ ফ্রাই বল দিয়ে গেল। প্রতনুবাবু চট করে মুখটা ধুয়ে চায়ের কাপে চুমুক দিলেন। আহ, ভারী সুন্দর চা, পাতাটা খুব দামি মনে হচ্ছে। আমি একটু মৃদু হেসে ওয়াশরুমে ঢুকলাম। ফিরে এসে দেখলাম প্রতনুবাবু ফিশ বলে কামড় বসিয়েছেন। ভায়া দেরি করো না, গরম গরম সাটিয়ে দাও। বাম্পার বানিয়েছে, বাম্পার। আহা, উফ কি ক্রিস্পি, দারুণ। আমি চায়ে বেশ আরাম করে একটা চুমুক দিলাম। না, সত্যি ফিশ বলগুলো দারুণ বানিয়েছে। খাবার শেষ হলে বাক্সটা নিয়ে বসলাম। মোড়ক খুলতেই বুঝলাম বাক্সটা কাঠের তৈরি। ঢাকনাটা খুলতে যাচ্ছি, ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। বাইরে একটা হট্টগোল শোনা গেল। কি হলো? কারেন্ট তো আছে মনে হচ্ছে। দরজা খুলতেই সার্ভিস বয়কে এমার্জেন্সি লাইট হাতে দেখা গেল। জানা গেল যে ফিউজ বক্সে নাকি একটা গোলমাল হয়েছে, এক্ষুনি সেটা সারাবার ব্যবস্থা করা হচ্ছে। আপাতত এমার্জেন্সি লাইট দিয়ে কাজ চালাতে হবে। আমি লাইটটা নিয়ে কোণে টেবিলে রেখে আবার বাক্সটার কাছে ফিরে এলাম। ভায়া, এবার বাক্সটা খোলো। আমার মনে হচ্ছে বেশ দামি কিছু জিনিস, না হলে এমন সুদৃশ্য কাঠের বাক্স করে কেউ পাঠায়? কি বলো ভায়া? হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে, দেখা যাক। আমি বাক্সটার ঢাকনা খুললাম, আর খুলতেই যা ঘটল তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক চেপে ধরে রাখা স্প্রিং ছেড়ে দিলে যেভাবে লাফিয়ে ওঠে, ঠিক সেইভাবেই লাফিয়ে উঠল সাপের ফনা। প্রতনুবাবু ভয়ে পিছিয়ে গেলেন। আমিও কোনো এক প্রতিক্রিয়ায় পিছিয়ে গেছি। লাইটের মৃদু আলোয় দেখলাম সাপের ফনাটা দুলছে বাক্সের উপরে, বাকি দেহটা এখনো বাক্সের ভেতরেই আছে। লকলকে একটা জিভ মাঝে মাঝে বেরিয়ে আসছে আর হিস হিস শব্দ তুলছে। ছোট জল পাথরের মতন চোখ দুটো হয়তো শিকার খুঁজছে, সুযোগ পেলেই ছবল দেবে। ওইটা বাক্স থেকে বের হওয়ার আগে কিছু করো ভায়া। ভায়া, আমার হৃৎপিণ্ডটা তো মনে হচ্ছে লাফিয়ে গলায় চলে এসছে। ওটা বাক্স থেকে বের হলে আমারটা মুখ দিয়ে বেরিয়ে আসবে ভায়া। আমি সাপটার ফনার দিকে স্থির দৃষ্টি রেখে আলতো হাতে প্রতনুবাবুর বিছানার চাদরটা তুলে নিলাম। সাপটা ফনাটা সজোরে নাড়া দিল, আর আমি চাদরটা ঝড়ের বেগে বাক্সটার উপর ফেলে দিলাম। সাপটা কিছু একটা ভয় পেয়ে বাক্সের ভেতরে সেদিয়ে গেল। আমি হয়তো এতটাও আশা করিনি, তবে এই সুযোগটা যেতে দিলাম না। এক হাতে বাক্সটার ঢাকনাটাকে বন্ধ করে অপর হাতে চাদরটা সরিয়ে নিলাম দ্রুত। সাপটা হয়তো ভেতরে গজরাচ্ছে এখনো, বাক্সটা দুলছে আলতো আলতো করে। আমি পকেট থেকে রুমালটা বের করে বাক্সের অংশটায় শক্ত করে বেঁধে দিলাম। দাদা, আর ভয় পাওয়ার কিছু নেই, অতিথি আপাতত বাইরে আসবে না। তবে একটা কথা, আমাদের এই অতিথির ব্যাপারে হোটেলের কাউকে বলার কিছু কোনো দরকার নেই। প্রতনুবাবু কিছু বলতে যাচ্ছিলেন, তখনই আমার ফোনটা ভেজে উঠল। দ্রুত কানে দিলাম। উল্টো দিক থেকে ধারালো মহিলা কণ্ঠ ভেসে এলো। হ্যালো মিস্টার সেনগুপ্ত, উপহারটা কেমন লাগলো? কালাজ, সুন্দরবনের নিশাচর, এক ছোবলেই
উপহার সাদরে গ্রহণ করা হয়েছে। রিটার্ন গিফটটাও কিন্তু আপনি পেয়ে যাবেন মিসেস সামবডি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি সুন্দরী, আপনার ঘনিষ্ঠ বন্ধু। তা খাবেন নাকি এক কাপ কফি আমার সাথে? অবশ্যই। তবে অ্যাট দি মোমেন্ট আমি একটা কুত্তার বাচ্চাকে ধরতে ব্যস্ত আছি, বুঝতে পেরেছেন? ফ্রি হলে আমি অবশ্যই আপনার সাথে বসবো। ক্যাফেটেরিয়া কিন্তু আমার পছন্দ মতন হবে। তবে কথা দিচ্ছি, এমন কফির স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না। মিসেস সুন্দরী ওরফে নাজিয়া সুলতানা ওরফে রুকবানু। বাবা, মিস্টার ইভান সেনগুপ্ত দেখছি একেবারে আমার কুণ্ডলি খুলে বসে আছেন। ভালো ভালো, খুব ভালো। কি করি বলুন, ঘনিষ্ঠ বন্ধু হয়েছে, আগা পাঁচতলা না জানলে সে যে বড্ড খারাপ দেখায়। তা শুনুন মিস্টার, শুধু দুটো ইনফরমেশন ছাড়া আপনাদের কাছে আমার সম্পর্কে আর কিচ্ছু ইনফরমেশন নেই। কি ঠিক বললাম তো মিস্টার ইভান সেনগুপ্ত? আপনি আমার চুলের ডগাও ছুঁতে পারবেন না, চেষ্টা করে দেখতে পারেন। চুল নয়, আমার পছন্দ আপনার হাত দুটো। আমার ভীষণ ইচ্ছে নিজের হাতে দুটো লোহার বালা আপনার হাতে পরিয়ে দিই। বাইরের একটা কুত্তার বাচ্চাকে দেশের ইনফরমেশন যোগান দেওয়ার জন্য এইটুকু অবশ্যই আপনার জন্য করতে পারি। কি বলেন মিসেস সুন্দরী? ফোনটা কট করে কেটে গেল। ফোনটা পকেটে নিয়ে বাক্সটা নিয়ে বাইরে বেরোলো ইভান। প্রতনবাবু, আমি এটার ব্যবস্থা করে আসছি, আপনি দরজা দিয়ে বসুন। হ্যালো স্যার, জামান বলছি। আচ্ছাদের ব্যাপারে এক জায়গায় খোঁজ পেতে পারি, একবার যাবেন নাকি? হ্যাঁ অবশ্যই। কোথায় যেতে হবে? আপনি ঝড়খালি বাজারে বিশুদের চায়ের দোকানে চলে আসুন এই 10টা নাগাদ। আমি ওখানেই থাকবো। আর স্যার, আপনার ওই যন্ত্রটা কিন্তু নিয়ে আসবেন। লেখক মশাই, অনেক এনার্জি গেইন করেছেন, প্রাতরা সেরে নিন এবার। ভায়া, এমন একটা প্রাণায়াম বলো তো যাতে যাতে বুকের সাহসটা একটু বাড়াতে পারি। কাল ওই কালাজ মহাশয়কে দেখার পর থেকে বুঝলে তলপেট থেকে বুক পর্যন্ত কেমন একটা গুড়গুড়ানি করছে। আমি ওই 8:30 নাগাদ বের হব। আপনিও একটা লঞ্চ নিয়ে টুকুস করে বেরিয়ে পড়ুন। লেখার রসদও পেয়ে যাবেন, আবার মনটাও ফুরফুরে হয়ে যাবে। ঠিকই বলেছো ভায়া, তাহলে তুই ওরে নি চটপট, একসাথেই বেরিয়ে যাবোক্ষণ। ঠিক 9:30 নাগাদ বের হলাম দুজনে। প্রতুলবাবু একটা অটো ধরে ঘাটের দিকে চলে গেলেন। আমিও একটা অটো ধরে পুলিশ স্টেশনের দিকে রওনা দিলাম। ব্যাকআপ সঙ্গে নিয়ে যাওয়াটাই শ্রেয়। ওরা দলে অনেকজনই আছে এবং আমাদের গতিবিধির ওপরে যে নজর রাখছে তা কালকে কালাজ পাঠানো থেকেই বোঝা যাচ্ছে। পথের কাঁটাকে আর রাখতে চায় না ওরা। আরশাদ দেশ ছেড়ে পালানোর মতলব করছে। চোরা পথে প্রথমে বাংলাদেশ আর তারপর সেখান থেকে পাকিস্তান। জঙ্গি আতঙ্কবাদীদের সেফ টেন। ইন্সপেক্টর ভুবন সর্দারকে পরিচয় দিতে ব্যাকআপ পেতে বিশেষ অসুবিধে হলো না। ইনফ্যাক্ট ভুবন সর্দার নিজেই সঙ্গে থাকলেন। তাকে সঙ্গে নিয়ে আমি 10টায় বিশুর চায়ের দোকানের কাছে উপস্থিত হতেই জামাল চাপাস্বরে বলল, স্যার, আমায় নজর করে আসুন। আমি জামালকে এবং সাদা পোশাকের ভুবন সর্দারকে আমায় অনুসরণ করে এগিয়ে চলতে বললাম। মিনিট 10 যাবার পর একটা সরু গলি পেরোলো। স্যার, এই গলির শেষে একটা ছোট্ট ঘর আছে, আমরা সেখানেই যাব।
আমি আরশাদকে কাল রাতে ওই ঘরে ঢুকতে দেখেছি। আরশাদ একাই ছিল? লাল মারুতি ভ্যানে এসেছিল, সঙ্গে আরও দুজন ছিল অবশ্য, কিন্তু ওই বাড়িতে আরশাদ একাই গিয়েছিল। তখনই জানালে না কেন? স্যার আপনি তো জানেনই, জামাল 100% শিওর না হয় পা বাড়ায় না। আজ সকালে কনফার্ম হয়েই ফোনটা করলাম। কথা বলতে বলতে আমরা গলি পেরিয়ে চললাম। গলি প্রশস্ত, বড়জোর ওই ফুট চারেক। গলির দুদিকে বাড়িগুলো দেখে মনে হচ্ছে একে অপরের ওপর এক্ষুনি মুখ থুবড়ে পড়বে। শেষ বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। ছোট একতলা বাড়ি, কাঠের দরজায় কড়া নাড়ল জামাল। একটু পরেই দরজা খুলল একটি বছর 30-এর ছেলে। মুখে তার সন্দেহের ছাপ, কিন্তু সন্দেহের পরত বারবার আগেই জামাল টোপটা দিল। ভাইজান, একটা মুশকিলে পড়েছি। এই আমার খালাতো ভাই হাফেজ, বাংলাদেশে আব্বু আম্মি আছে, দেখা করতে যাবে। একটা পাসপোর্ট বানিয়ে দিতে হবে ভাইজান। দেখে মানা করবেন না কিন্তু। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, দেওয়া হবে, যেমন চাইবেন তেমনই দেওয়া হবে। আমি দেখলাম জামালের কথাতেও লোকটার মুখের সন্দেহের ছাপ যেন পুরোপুরি মিলিয়ে গেল না। সাদা পোশাকের ভুবন সর্দারকে তীক্ষ্ণ চোখে দেখল। ভুবন সর্দার পোশাক পাল্টে এলেও পুলিশের বুটটা পাল্টায়নি, আর সেটাতেই চোখ আটকালো ছেলেটার। সজোরে ধাক্কা দিল জামালকে আর সশব্দে বন্ধ করে দিল দরজাটা। ভুবনজি, বাড়ির পেছনটা কভার করুন এখনই। আমি সজোরে ধাক্কা দিলাম দরজায়। দরজাটা ভেতর থেকে বন্ধ। সজোরে লাথি মারলাম বেশ কয়েকবার। একটু পরেই সশব্দে খুলে গেল দরজাটা। ঝড়ের বেগে ঘরে ঢুকলাম। ভেতরে একটা ঘরে প্রিন্টার মেশিন, ডেস্কটপ, কাগজপত্র টেবিলের ওপর ছড়ানো ছেটানো। সবকিছু উপেক্ষা করে ছুটে গেলাম সিঁড়ি দিয়ে ছাদে। দেখলাম ছেলেটা ছাদ টপকে পালাচ্ছে। নিচে তাকালাম আমি। ভুবন সর্দার ইতিমধ্যে হাজির হয়েছে বাড়ির পেছনে। আমি চিৎকার করে বললাম, ছাদ টপকে পালাচ্ছে, ওকে ধরতেই হবে, যেতে দেবেন না ওকে। ভুবন সর্দার আবারও দৌড় দিল। আমি গায়ে গায়ে লেগে থাকা বাড়ির ছাদগুলোকে শক্ত মুঠোয় পিস্তলকে ধরে টপকে চললাম। দাঁড়াও, তুমি পালাবে না, তোমাকে পালাতে কিন্তু আমরা দেব না, তুমি পালাতে পারবে না এখান থেকে। কিন্তু ছেলেটা আমাকে দেখে আরো দ্রুত ছাদ টপকাতে শুরু করলো, ঠিক যেভাবে শিকার ক্ষুধার্ত বাঘের নাগাল থেকে পালাতে চায় ঠিক সেইভাবে। আমি উপায়ন্তর না পেয়ে ট্রিগার টানলাম। গুলিটা ছেলেটার কানের পাশ দিয়ে গিয়ে ছাদের দেওয়ালে গিয়ে বিঁধল। থেমে গেল ছেলেটা। আর এক পাও যদি এগোও, পরের গুলিটা কিন্তু সোজা তোমার শরীর পুড়ে বেরিয়ে যাবে। ছেলেটা ভয় গুটিয়ে গেল। আমি মাঝের ছাদগুলোকে দ্রুত টপকে ছেলেটার কাছে পৌঁছালাম। পালাবার বৃথা চেষ্টা করছো, পালাতে পারবে না তুমি, তোমাদের গোটা টিম এবার ধরা পড়বে, এমনকি ওই আরশাদও। আমার কথায় ছেলেটার মুখে ধারালো হাসি ফুটে উঠল। আমি দেখলাম এই মুহূর্তে তার মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং ধারালো হাসিটা আরো চওড়া হচ্ছে। তারপর সে যা করল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি পিস্তলটা উঁচিয়ে তার দিকে আরো কয়েক পা এগোতেই সে চোখের পলকে উল্টো দিক ঘুরে ছাদ থেকে নিচে ঝাঁপ দিল, আর চলন্ত একটা লরি শরীরটাকে পিষে দিয়ে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। ও শিট 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 শিট! একটা লিড পেয়েছিলাম, কিন্তু সেটাও। ভীষণ এক হতাশা নিয়ে ছাদের মেঝেতেই বসে পড়লাম আমি। আরশাদ ঘরের মেঝেতে হাঁটাহাঁটি করছিল উত্তেজিত হয়ে, মুখ ভীষণ থমথমে। ঘরে অনুচ্চ একটা আলো জ্বলছে। সে আলোয় তাকে কোনো দৈত্য বলে মনে হচ্ছে। একটু পরেই দরজা খুলে ঢুকলো অস্ত্রধারী একটা লোক। চাপা স্বরে কিছু বলতেই আরশাদ মাথা নেড়ে সম্মতি জানালো। চলে গেল লোকটা। 1 মিনিটের মধ্যেই ঘরে ঢুকলো এক মহিলা, বয়স 22 কি 23। এক নজরে সুন্দরী বলে মেনে নেওয়া যায় অনায়াসে। মেয়েটি ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসল।
আরশাদ এক পলক কঠিন মুখের দেখল মেয়েটিকে। বাকি কাগজে জোগাড় হয়েছে রূপবানু? রূপবানু নই, সুন্দরী। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখন সুন্দরী। বাকি কাগজ যত তাড়াতাড়ি পারো জোগাড় করো। সরকারি তথ্য জোগাড় করা কোনো বাচ্চা ছেলের খেলার বল কিনা নয় যে গেলাম আর 2 পয়সা দাম দিয়ে নিয়ে এলাম। এসব ক্ষেত্রে অনেক সময় লাগে, অনেক আটঘাট বেঁধে কাজ করতে নামতে হয়। তুমি তো নথি নিয়েই পালাবে, কিন্তু আমাকে তো নিজের দেশেই থাকতে হবে। সেটার কি হবে ভেবেছ? নিজের দেশ? রূপবানু, তুমি এটাকে নিজের দেশ বলছো? তুমি ভুলে গেছো এই দেশ তোমার বাবাকে কি করেছে? ভুলে গেছো বাকি সব ঘটনা? না, কিচ্ছু ভুলিনি। আর ভুলিনি বলেই এই কাজে পা বাড়িয়েছি। ঠিক আছে, আমি এখন আসি। তোমার পাসপোর্ট কি রেডি? না, সেখানেও গোলমাল। পুলিশ আনা দিয়েছিল। রশিদ ধরা পড়ার হাত থেকে বাঁচতে লরির সামনে ঝাঁপ দিয়ে মারা গেছে। সেই জন্যই তো এত টেনশনে আছি। ওই শালা ইভান সেনগুপ্তকে যদি একবার পেতাম না। গাছ কাটতে গেলে আগে ডাল ছাঁটতে হয়। মানে? ইভান সেনগুপ্তর সঙ্গে আরও একজন আছে। ক্রাইম ব্রাঞ্চের লোক? না না, গল্প টল্প লেখে, বেড়াবার শখে এখানে এসেছে। এই মুহূর্তে লঞ্চে করে ঘুরে বেড়াচ্ছে। আমি লোক লাগিয়েছি, দেখি কি হয়। তারপর ডালপালার ব্যবস্থা হবে। কথাটা বলেই রূপবানু ওরফে সুন্দরী চোখের পলকে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হোটেলে যখন ফিরলাম তখন প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে। ছেলেটির নাম রশিদ খান। নকল পাসপোর্ট তৈরিতে হাত পাকিয়েছিল। টাকার লোভে হয়তো জড়িয়েছিল আরশাদের সাথে। ডেড বডি পুলিশ মার্চারিতে পাঠিয়ে দিয়েছে। ঘর থেকে যেসব ডকুমেন্টস পাওয়া গেছে তাতে ভালো কোনো লিড পাওয়া যাবে বলেই আমার মনে হচ্ছে। তবে এত কিছুর মাঝেও একটা জিনিস কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। আরশাদের জাল পাসপোর্টটা রেডি করতে পারেনি রশিদ এখনো। সেটার কাজই চলছিল। মাঝপথে আমাদের হামলায় শেষ হয়নি সেটা। ফলে একটা জিনিস তো নিশ্চিত, আরশাদ এক্ষুনি পালাতে পারছে না। অর্থাৎ হাতে এখন বেশ কিছুটা সময় পাওয়া যাবে। হোটেলের ড্রয়িং রুম পেরিয়ে যাচ্ছি, তখনই ম্যানেজার ছেলেটি জানালো আমার খোঁজে এক ভদ্রলোক নাকি এসেছিলেন। দেখা পায়নি বলে ছেলেটির হাতে একটা কার্ড দিয়ে গেছেন। কার্ডের ওপর লেখা নামটা দেখতে পেয়ে একটু লজ্জিতই হলাম। মহাদেব পালিত। এই মহাদেব পালিত আমার পূর্ব পরিচিত। ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীদের একটা দলকে ধরতে তিনি বিশেষ সাহায্য করেছিলেন আমাকে বেশ কিছু বছর আগে। বছর 3 আগে তার স্ত্রী মারা যান, আর তিনিও দুম করে চাকরি ছেড়ে একেবারে গৃহবন্দী হয়ে যান। এইসব কথা অবশ্য সূত্র মারফত পরে আমি জেনেছিলাম। সুন্দরবনে আসার উদ্দেশ্য ঊর্ধ্বতন 3 জন ছাড়া কেউ জানে না। এমনকি প্রতনুবাবুও জানে যে আমি একটা চোরা কারবারিদের দলকে ধরতে এসেছি। আসার 2 দিন আগে মহাদেব পালিতের নামটা হঠাৎ মনে পড়েছিল। ফোনে জানতে চেয়েছিলাম ঝড়খালিতে ভালো হোটেল কোথায় পাওয়া যাবে। এই হোটেলের ঠিকানা তিনিই দিয়েছিলেন। সাথে তার বাড়িতে আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি। আজ হয়তো সেই জন্যই এসেছিলেন। আমি কার্ডটা পকেটে রেখে রুমের দিকে এগিয়ে গেলাম। ঘর তালা বন্ধ, অর্থাৎ প্রতনুবাবু এখনো জলে ভেসে বেড়াচ্ছেন। তালা খুলে ঢুকলাম। জুতোয় ঠোকা লেগে খসখস করে কিছু একটা সরে গেল। তাকিয়ে দেখলাম একটা খাম। তুললাম, মুখটা ছিঁড়ে ভেতরের কাগজটা বের করলাম। তাতে কালো অক্ষরে লেখা
রাত বেড়েছে, বাঘ এসেছে, সুন্দরী গাঙে ঢেউ, ফেউ এসেছে, ফেউ এসেছে, জানবে না তো কেউ। খেলা তো ভালোই জমে গেছে দেখছি, একেবারে বাঘ আর ফেউ দুটোই হাজির। আমি কাগজটা সযত্নে ভাঁজ করে বালিশের তলায় রেখে দিলাম। ঘণ্টাখানেক পর ফিরলেন প্রতনুবাবু। মুখ কেমন যেন থমথম করছে। কি হলো লেখক মশাই, মুখটা এরকম করলা সেদ্ধ করে রেখেছেন কেন? বাঘের দেখা মেলেনি বুঝি? নাকি ইলিশ সেবায় খুব একটা জুত হয়নি? কি ব্যাপার? না ভায়া, সবই ঠিক ছিল, কিন্তু আবার কিন্তু কেন? ভালোই ঘোরাঘুরি হচ্ছিল, লাঞ্চে খাবারও ভালোই ছিল, ইলিশটাও সর্ষে দিয়ে বানিয়েছিল জব্বর। কিন্তু কেন যেন সব সময় মনে হচ্ছিল যে কেউ সারাক্ষণ আমায় লক্ষ্য করছে। কেন এমন মনে হচ্ছিল বলো তো? সত্যিই কি শ্রোতা বন্ধুদের বলা কথাটাই ঠিক? আমি আদতে একটু ভীতু পাবলিক, জানোই তো, নাকি সত্যিই কেউ আমাকে লক্ষ্য করছিল? ফেউ আসছে, ফেউ। মানে আজ রাতে একটা আমন্ত্রণে যাব, এখন একটু বিশ্রাম নিয়ে নিন। প্রতনুবাবু কিছুটা আনমনে মাথা নাড়লেন, তারপর ওয়াশরুমের দিকে পা বাড়ালেন। সন্ধে 8টা নাগাদ তৈরি হলাম বের হবার জন্য। প্রতনুবাবুর ফোনটা বাজলো। হ্যাঁ বিথিকা, বলো। কি করছো বলো তো? সেই দুপুরের পর থেকে আর কোনো ফোন নেই? হ্যাঁ, চার্জ ফুরিয়ে গিয়েছিল, চার্জে বসিয়েছিলাম। আমি পাশ থেকে মাহিকার গলা শুনতে পেলাম। দিদি, অ্যাটলিস্ট আপনারটা তো কল করছে, আমারটার তো কোনো খোঁজই নেই। এই যে আমার পাশেই আছে, কথা বলবে? না না থাক, ব্যস্ত মানুষকে বিরক্ত করে তো কোনো লাভ নেই, তাই না? আর আমাদের পুচু সোনা কাঁদছে কেন? হ্যাঁ, আজ সারাদিন বড্ড বেশি কাঁদছে। কি হয়েছে কে জানে। বাবার জন্য মন খারাপ করছে মনে হয়। কাঁদে না সোনা, কাঁদে না। বাবা সুন্দরবন থেকে আসার সময় না একটা বাঘের বাচ্চা নিয়ে আসবে, কেমন? তখন তুমি খেলো ওর সাথে সারাদিন। কি হলো, বেবি কাঁদছে কেন? কোনো প্রবলেম? না 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 না, নো প্রবলেম, নো প্রবলেম। বাচ্চারা খুব খুশি হলেও না ঠিক এরকমই কাঁদে। বলছি কি, তোমার চোট টোট ধরা হলে একবার এসো, তারপরে তুমি নিজেই জিজ্ঞাসা করে যাও। আমি কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলাম। ভায়া, বোনটি তো বেজায় খাপ্পা মনে হচ্ছে। সেটাই তো স্বাভাবিক। জানেন দাদা, এক এক সময় আমার মনে হয় আমি ওর ওপর একটু বেশি ইনজাস্টিস করছি। কোনোদিন সেভাবে ওকে সময় দিতে পারলাম না। প্রতনুবাবু কিছু একটা বলতে গেলেন, তখনই আমার ফোনটা বেজে উঠল। মহাদেব পালিত ফোন করছেন। গুড ইভিনিং মিস্টার সেনগুপ্ত। হোটেলে গিয়েও দেখা পেলাম না, তাই কার্ড দিয়ে এসেছি। হ্যাঁ পেয়েছি। আজ সন্ধ্যাতে যদি ব্যস্ত না থাকেন তাহলে চলে আসুন, এখানেই ডিনার করবেন। মিস্টার পালিত, ইনফ্যাক্ট আমরা আপনার বাড়ি যাব বলেই তৈরি হচ্ছি। আহা, বড় আনন্দের ব্যাপার, চটপট চলে আসুন। একটা অটো ধরে আমরা মহাদেব পালিতের বাড়ির সামনে এসে হাজির হলাম। নাম বলতেই অটো ড্রাইভার চিনতে পারল। বাড়ির গেটে একটা আলো জ্বলছে, সেই আলোতেই দাঁড়িয়ে আছেন মহাদেব পালিত। আমাদের দেখেই সাদর আমন্ত্রণ জানালেন। আসুন আসুন, খুব খুশি হলাম। আমন্ত্রণ রক্ষার আগে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন প্রতনু চ্যাটার্জি, লেখক। সুন্দরবন বেড়াতে এসেছেন লেখার রসদ জোগাড় করার জন্য। পালিত নমস্কার করলেন। আমরা ঘরের ভেতর ঢুকলাম। বসবার ঘরটা বেশ সুসজ্জিত। সোফায় বসে এক পলক ঘরটাকে জরিপ করলাম। মনের ভেতর কেউ যেন বলল কিছু একটা আছে এই ঘরে, দেখার মতন কিছু। একটু ঠান্ডা খান, আমি নিজে বানিয়েছি। পানীয়তে হালকা চুমুক দিলাম। একটা ব্যক্তিগত প্রশ্ন করি মিস্টার পালিত, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তবেই করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার মতন এরকম হুনহার জওয়ান দুম করে চাকরি ছাড়লেন কেন? মিস্টার সেনগুপ্ত, মানুষ পরিস্থিতির দাস, পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করে। হঠাৎ চুপ করে গেলেন তিনি। এক মুহূর্ত জমাট নীরবতা ভরে গেল ঘরটাতে। আমি পানীয়তে চুমুক দিলাম। প্রতনুবাবু আজ সারাদিন কেমন যেন চুপচাপ আছেন।
এখানে এসেও দেখলাম সেই একই রকম ভাব। পানীয়তে তৃতীয় চুমুক দেবার পর আমার মাথাটা যেন একটু দুলে উঠল। প্রতনুবাবুর দিকে তাকিয়ে দেখলাম তার অবস্থাও একই রকম। ড্রিঙ্কসে হালকা ওয়াইন মেশানো আছে, ভাবলাম আপনার বুঝি ভালো লাগবে। সরি মিস্টার পালিত, এটাতে এখনো অভ্যস্ত হতে পারিনি। আমি ড্রিঙ্কসের গ্লাসটা নামিয়ে রাখলাম, প্রতনুবাবুও নামিয়ে রাখলেন দেখলাম। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তখনই ভেতরের ঘর থেকে একটা গলা শোনা গেল, বাবা বাবা। একটু পরেই হুইল চেয়ারের শব্দ কানে আসতেই তাকালাম। দেখলাম হুইল চেয়ারে বসে এগিয়ে আসছে 1 বছর 22-23-এর মহিলা। মহিলাকে এক পলক দেখলে সুন্দরী বলে মানতে বাধ্য হতে হয়। মহিলার কোমরের নিচ থেকে পা পর্যন্ত কালো চাদরে ঢাকা। কি হলো পরি, কিছু বলবি? Give the bit of cake. Probably you have forgotten. ও হো, দেখেছিস মা, একদম ভুলে গেছি, এক্ষুনি দিচ্ছি। পলি নামক মহিলাটি যেভাবে হুইল চেয়ারে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। মিস্টার পালিত, আপনার মেয়ের একটা অ্যাক্সিডেন্টে ওর পা দুটো কাটা যায় বছর 3 আগে। পড়াশোনাতেও খুব ভালো, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, 3rd ইয়ার। আঁকার হাতও ভীষণ সুন্দর, কিন্তু ওই পা দুটোর জন্যই। পালিত কথাটা অসম্পূর্ণ রেখেই চলে গেল। আমি বুঝলাম কেন মহাদেব পালিত হঠাৎ চাকরি ছেড়ে গৃহবন্দী হয়ে গেলেন। স্ত্রী মারা যাওয়ার পর এই মেয়েকে একা রাখা সত্যি অসম্ভব হয়ে পড়েছিল তার। বুঝলাম যে একটু আগে মহাদেব পালিতের বলা মানুষ পরিস্থিতির দাস কথাটির অর্থ কি। ভায়া, আমি একটু ওয়াশরুমে যাব, পেটে একটু অস্বস্তি হচ্ছে। মহাদেব পালিত 2টো প্লেন গার্নিশ করা কেক এনে টেবিলে রাখলেন। কেকটা পলি বানিয়েছে, আসলে আজও জন্মদিন তো, তাই আরও আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানালাম। আগে তো অনেক ধুমধাম হতো জন্মদিনে, কিন্তু এখন তাও আপনারা এলেন, কেউ তো এলো। কেমন একটা কষ্টে মহাদেব পালিতের গলাটা বুঝে এলো। প্রতনুবাবু আমাকে কোনোয়ের ধাক্কা দিলেন। মিস্টার পালিত, বলছি আপনাদের ওয়াশরুমটা কোথায়? প্রতনুবাবু একটু ওয়াশরুমে যাবেন। ও আসুন, এই করিডোর ধরে একদম শেষ প্রান্তে। প্রতনুবাবু উঠে গেলেন। আমি কেকের ছোট্ট একটা টুকরো মুখে পুড়তে পুড়তে বললাম, মিস্টার পালিত, বলছি আপনার স্ত্রী কিভাবে মারা গেছিলেন? আমার স্ত্রী রমলা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। তারপর একদিন করোনার 2য় ঢেউ এলো, ছবল দিল রমলাকে। আর কথাটা বলতে বলতেই ফিরে এলেন প্রতনুবাবু। মুখ কেমন তেতো করে রেখেছেন তিনি। অবস্থা সহজ করার জন্য বললাম, প্রতনুবাবু কেকটা খান, ভেরি টেস্টি। হ্যাঁ, খাই। একটা বড় টুকরো মুখে পুরলেন। মিস্টার পালিতের মেয়ে ঘরের ভেতর থেকেই ডাক দিল, বাবা একবার শোনো। এক্সকিউজ মি, আমি একটু আসছি। ভায়া, সব গোলমাল। গোলমাল? গোলমাল মানে? প্রতনুবাবু কিছু বলার আগেই মিস্টার পালিত ফিরে এলেন। আলগা হাসি নিয়ে বললেন, আপনার ডিনার টাইম কটায়? আমি তাহলে চিকেনটা রেডি করব। প্রতনুবাবু বলুন কখন খাবেন? হ্যাঁ, ওই 9টা নাগাদ। মিস্টার পালিত চলে গেলেন আবারও। হয়তো ডিনারের ব্যবস্থাই করতে গেলেন তিনি। সত্যি বলছি ভায়া, সব গোলমাল। মিস্টার পালিতের মেয়ে হাঁটতে পারে। হাঁটতে পারে? আপনি কিভাবে জানলেন হাঁটতে পারে? ওয়াশরুম থেকে ফেরার পথে। ভায়া, আরও একবার ওয়াশরুম যাব, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। দ্রুত উঠে চলে গেলেন। বুঝলাম ড্রিঙ্কসে সামান্য ওয়াইন মেশানোটা এফেক্ট করেছে প্রতনুবাবুর। তাই কিনি কি দেখতে কি দেখছেন বুঝতে পারছেন না। ওয়াশরুম থেকে ফিরে এলেন তিনি। বলছি ভায়া, ফিরে যাবে? শরীরটা বিশেষ ভালো লাগছে না, পেটটাতে অস্বস্তি হচ্ছে, মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে। মিস্টার পালিতের ঘরে ডিনার করা হলো না। পালিত যে খুব দুঃখ পেয়েছেন তা বোঝা যাচ্ছে, কিন্তু প্রতনুবাবুর শরীরের অবস্থা বুঝে খুব একটা জোর করতে পারলেন না তিনি। হোটেলে ফিরে এসেই প্রতনুবাবু আবারও ওয়াশরুমে ছুটলেন। ফিরে এলেন কিছুটা তেতো মুখে।
আমি ব্যাগ থেকে একটা লোমোটিল আর প্যান্টাসিড DSR বের করে ওনার হাতে দিলাম। এই নিন, এগুলো খান। দিনের বেলা লাঞ্চে ইলিশ সেবা, মনে হচ্ছে রাত্রে বিদ্রোহ ঘোষণা করেছে। ওষুধটা খেয়ে একটু সুস্থ বোধ করলেন তিনি, কিন্তু আমার পেটের ভেতরটা কেমন একটা অস্বস্তি শুরু হয়ে গেল। ঘরে মৃদু একটা আলো জ্বলছে। ঘড়ির কাঁটা এখন 12টা পার করেছে। ল্যাপটপের কার্সার ঘুরছে অনেকগুলো নীল অক্ষরে। নীলচে আলোর আভা পড়েছে টেবিলের সামনে বসা মহিলার মুখে। চোখ দুটো তার ছুরির ফলার মতো ঘুরছে ল্যাপটপের স্ক্রিনে। ফোনটা বেজে উঠল। মহিলা কিছুটা আনমনে ফোনটা কানে নিল। হ্যালো রোগবানু? ও সরি সুন্দরী, আমার তাবিজ কোথায়? জোগাড় চলছে। হ্যাঁ চলছে তো জানি। চলাটা এবার একটু থামাও, আমার হাতে সময় বেশি নেই। হাইকমান্ড আমাকে সামনের সপ্তাহে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। চেষ্টা করছি তো, নাকি আমি হাত পা গুটিয়ে বসে আছি? শোন, তোর বাপের খাটের তলায় 15 লক্ষ টাকা ঠুসে দিয়ে আসা হয়েছে, সেটা ওই তোর চেষ্টা করছি দেখছি এসবের জন্য নয় নিশ্চয়ই? শোনো, যদি আস্থা না থাকে তাহলে টাকা ফেরত নিয়ে চলে যাও। হাই কমান্ডকে জানিয়ে দেবে রূপবানু নিজের খেয়ালে চলে, কারুর মর্জিতে সে চলে না। এই বেশি মেজাজ কপচাস না। আমি যদি সময় মতো বেরোতে না পারি তাহলে তোর বাপ আর তোর গাঁড় আমি ফাটিয়ে দেবো। আর সাত, মাথা ঠান্ডা করো। এখন মেজাজ গরম করলে সব চৌপাট হয়ে যাবে। আশা করছি কাল পরশুর মধ্যে কাজটা করতে পারবো। বাবার সাথে কথা বলে নিচ্ছি এক্ষুনি। মেয়েটি চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে পালিয়ে গেল। ঝড়খালি বাজারে ভালো গিফটের দোকান তেমন চোখে পড়ল না। কাল খালি হাতে পালিতবাবুর মেয়ের জন্মদিনে চলে গিয়েছিলাম, তাই প্রতনুবাবু এবং আমি এসেছি একটা গিফট কেনবার জন্য। ভেবেছি সন্ধ্যার পর একবার গিয়ে দিয়ে আসব। কয়েকটা দোকান ঘুরলাম, কিন্তু পছন্দ মতন তেমন কিছু পেলাম না। অটো ড্রাইভার জানালো কিছুটা গিয়ে গলির ভেতরে নাকি একটা ভালো দোকান আছে। সেই মতন গলির পথটা ধরে আমি আর প্রতনুবাবু এগিয়ে চললাম। কিছুটা যেতেই দোকানটা চোখে পড়ল, মিনু গিফট হাউস। একটা বাড়ির নিচের তলায় দোকান। কয়েকটা আইটেম দেখতেই একটা পছন্দ হলো। জিনিসটা নিয়ে দোকান থেকে বের হতে যাচ্ছি, প্রতনুবাবু আমার হাত ধরে টানলো। ভাইয়া ওই দেখো। আমি কিছুটা উদাসীনভাবেই তাকালাম, কিন্তু যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মহাদেব পালিতের মেয়ে পলি, সে বাড়ির নিচে দোকানটার ঠিক পাশের বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো সে। আমি দ্রুত মোবাইলটা বের করে একটা ফটো তুললাম। পলি বাইরে বেরিয়ে একবার ডান দিকের গলিপথটা দেখল, তারপর গোটা মুখটা ঢেকে নিল কালো কাপড়ে। আবারও একবার এদিক ওদিক তাকিয়ে হনহন করে সামনের গলিপথ ধরে অদৃশ্য হয়ে গেল। বলছিলাম না ভায়া, পালিতের মেয়ে হাঁটতে পারে, হুইল চেয়ারটা শুধু আইওয়াস। সেদিন ভেবেছিলাম প্রতনুবাবু হয়তো ড্রিঙ্কসে ওয়াইনের জন্য এমন দেখেছিলেন, কিন্তু এখন দেখছি কথাটা সত্যি। আমি এক পলক পাশের বাড়িটার দিকে দেখলাম, তারপর ফোন করলাম ভুবন সর্দারকে। হ্যালো, হ্যাঁ ভুবনবাবু বলছি, এক্ষুনি জনাচারেক আর্মড ফোর্স পাঠান। লোকেশন সেন্ড করছি। 10 মিনিটের মধ্যেই হাজির হলো 4 জন আর্মড পুলিশ। প্রতনুবাবু আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। আমি বাড়ির দরজায় কড়া নাড়ালাম, কেউ দরজা খুলল না। আমি সজোরে ঠেলা দিলাম, সশব্দে খুলে গেল দরজাটা। আর্মড পুলিশদের বাইরে রেখে ভেতরে ঢুকলাম আমি একাই। ভেতর ফাঁকা। বেশ কিছুটা অবাক লাগলো আমার। ঘরে কেউ নেই, নাকি যে আছে সে আমার উদ্দেশ্য বুঝতে পেরেছে, লুকিয়ে আছে কোথাও, সুযোগ পেলেই আক্রমণ করবে আমাকে।
ভাবনাটা মাথায় আসতেই শরীরটা টান টান হয়ে গেল। পিস্তলটা মুঠোয় ধরলাম। একটু পরেই খ্যানখ্যানে একটা গলা ভেসে এলো। কে? রুকসার এলি? রুকবানু এসেছিল একটু আগে, কি একটা তাবিজ দেবার ছিল বলছিল। আমি ছোট্ট ঘরটার দরজায় উঁকি দিয়ে দেখলাম এক বৃদ্ধ মহিলা পাশ ফিরে শুয়ে রয়েছেন। বুঝলাম এই ঘরটা সেফ সেন্টার, যেখানে জিনিসপত্র আদান প্রদান করা হয়। আমি চলে আসবো ভাবছি, তখনই মহিলা হঠাৎ পাশ ফিরল। এক মুহূর্তের জন্য আমি অপ্রস্তুত হয়ে গেলাম। কে বাপজান তুই? রুকসারের ভাই। রুকসার আসতে পারলো না, তবিয়ত ভালো নেই তাই। বৃদ্ধা যেন কথাটা ঠিক বিশ্বাস করল না। চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছিল আমার, কিন্তু সে কিছু বলার আগেই আমি মোবাইলটা বের করে বৃদ্ধাকে একটু আগের তোলা ফটোটা দেখালাম। আচ্ছা, এই মেয়েটাই তো এসেছিল। বৃদ্ধা সম্মতি সূচক মাথা নাড়ল। এ তো পলি, মহাদেব পালিতের মেয়ে। না, এ রুকবানু। কিন্তু এসব কেন জানতে চাইছিস? আমি বৃদ্ধাকে উত্তর না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলাম। পুলিশ দুজনকে বাড়ির দরজায় পোস্ট করে ফোন করলাম ভুবন সর্দারকে। জানালাম মহাদেব পালিতের বাড়িতে এক্ষুনি যেন তিনি চলে যান। প্রতনুবাবুকে বললাম হোটেলে ফিরে যেতে। আমি বাকি দুজন পুলিশকে নিয়ে তাদের গাড়িতেই রওনা দিলাম মহাদেব পালিতের বাড়ির উদ্দেশ্যে। মিনিট 15-র মধ্যেই হাজির হলাম মহাদেব পালিতের বাড়ির সামনে। ভুবন সর্দারও একটা বাইক নিয়ে প্রায় সেই সময়ই হাজির হলো। আমি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বাইরের গেট খুলে দ্রুত ঢুকলাম ভেতরে। কলিং বেল টিপলাম। মহাদেব পালিত দরজা খুললেন। আমাকে দেখে চমকে গেলেন। মিস্টার সেনগুপ্ত, কি ব্যাপার এই সময়? আমি তাকে অগ্রাহ্য করে প্রায় ছুটে গেলাম পলির ঘরের দিকে। বন্ধ দরজা। কোনো ভদ্রতা না দেখিয়েই সজোরে ঠেলা দিলাম। খুলে গেল দরজাটা। পলি বিছানাতে শুয়েছিল, কিছু একটা পড়ছিল। অক্ষরগুলো চেনা, অথচ চিনতে পারছি না। দরজা খোলার শব্দে চোখ খুলে তাকালো সে। আমি পিস্তলটা তাক করে বললাম, উঠে বসুন মিসেস পলি, ওরফে সুন্দরী, ওরফে রুকবানু। আপনি এসব কি বলছেন? অনেক নাটক করেছেন, আপনার খেলা এবার শেষ। একটু আগেই আপনি ঝড়খালির 3 নম্বর গলির এক বাড়িতে রুকসার নামের এক মহিলাকে বিশেষ কিছু দিতে গিয়েছিলেন। আমি নিজে আপনাকে দেখেছি সেই বাড়ি থেকে বের হয়ে আসতে। ছবি আছে আমার কাছে, সুতরাং বুঝতেই পারছেন এই সব চালাকি এখানে চলবে না। পিস্তলটা নামিয়ে নিন মিস্টার সেনগুপ্ত। আপনি যাকে দেখেছেন রনিতা পালিত। এই কথায় আমি কিছুটা যেন হকচকিয়ে গেলাম। পিস্তলটা নামিয়ে নিলাম দ্রুত। মিস্টার সেনগুপ্ত, আমার সাথে বসার ঘরে আসুন, সবটা বুঝিয়ে বলছি। আমি আর কোনো উপায় এই মুহূর্তে না পেয়ে তাকে অনুসরণ করলাম। মিস্টার পালিত ড্রয়িং রুমে এসে বসলেন। আমাকে সোফায় বসতে অনুরোধ করলেন তিনি। বসতে বসতেই চোখে পড়ল ড্রয়িং রুমের দেওয়ালে রাখা ছবিটা। সেখানে দুটো যমজ মেয়ের মুখ, মহাদেব পালিতের 2 যমজ মেয়ে। এটাই যেদিন প্রথম এসেছিলাম আমার চোখে পড়েছিল, কিন্তু কেমন যেন সেই মুহূর্তে ব্যাপারটা গুরুত্ব দেইনি আমি। মহাদেব পালিত বলতে শুরু করলেন, আমার 2 মেয়েই যমজ, রনিতা বা রনি আর প্রমিতা বা পলি। রনিতা বছর 4 আগে থেকে কেমন যেন একটু একটু করে পাল্টাতে শুরু করলো। আমি তখন সার্ভিসে বাইরে আছি, আমার স্ত্রী অসুস্থ, তাই নজর দেওয়ারও কেউ ছিল না। রনিতার সাথে এক মুসলিম ছেলের সম্পর্ক হয়, তারপর যা হওয়ার তাই হলো, পারভার্টেড হয়ে গেল। রনিতার এখন আমার সাথে আর কোনো যোগাযোগই নেই। এরপর লজ্জিত হওয়া ছাড়া আমার আর কিছুই করার থাকে না। আমি উঠে পড়লাম। চলে আসতে গিয়েও থেমে গিয়ে বললাম, মিস্টার পালিত, খুবই দুঃখিত, তবে আপনার মেয়ে রনিতা
শুধু পারভার্টেডই হয়নি, জঙ্গি দলেও নাম লিখিয়েছে। সূত্র অনুযায়ী সে আমাদের দেশের বেশ কিছু গোপন নথি আরশাদ নামে এক জঙ্গির হাতে তুলে দিয়েছে অথবা দিতে যাচ্ছে। এই ব্যাপারে যদি আমার কোনো সাহায্য লাগে আমি অবশ্যই আপনাকে ইনফর্ম করব। আশা করি আপনার সাহায্য আমি পাবো। নৌকাটা ঘাটে আসতেই ছায়ামূর্তির মতন 4 জন নামলো নৌকা থেকে। একজন পুরুষ, একজন মহিলা আর তাদের 2 যমজ মেয়ে। অতি সন্তর্পণে তারা এগিয়ে চলল বাংলাদেশ ভারত সীমান্তের দিকে। মহিলার মুখ ভয়ে চুপসে গেছে। যমজ মেয়ে দুটি চলছে যেন কোনো যন্ত্রচালিত পুতুলের মতো। পুরুষটি হাঁটার গতি বাড়ালো। ওই তো কাঁটা তার দেখা যাচ্ছে। পার হতে পারলেই সব সমস্যার সমাধান। শুধু কোনো রকমের চাকদা পৌঁছাতে হবে। ওখানে লোক আছে, থাকার জায়গা আর রেশন কার্ড দুটোরই ব্যবস্থা হয়ে যাবে। সার্চ লাইটের আলো এসে পড়ল ওদের গায়ে। দ্রুত একটা ঝোপের আড়ালে তারা লুকিয়ে পড়ল। অদূরে শোনা যাচ্ছে টহলরত বিএসএফের বুটের আওয়াজ, আর সাথে কুকুরের ডাক। আওয়াজ দুটো থামলো এক মুহূর্তের জন্য। 2 জোড়া তীক্ষ্ণ চোখ শকুনে দৃষ্টি নিয়ে খুঁজতে চাইছে কিছু কাঁটা তার ভেদ করার পরিকল্পনাকে। প্রশিক্ষিত কুকুর ডেকে উঠল আবারও। কুকুরের ডাকটা যেন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে নাড়িয়ে দিচ্ছিল। একটু পরে বুটের আওয়াজ মিলিয়ে গেল দূরে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো মানুষগুলো। অতি সন্তর্পণে কাঁটা তারের ধারে তারা এসে দাঁড়ালো। যেখানে দাঁড়িয়েছে তারা সেখানে কাঁটা তার গোল ফাঁক হয়ে আছে 2 ফুটের মতো। একে একে ফাঁক গলে 4 বাংলাদেশি প্রবেশ করল ভারতের ভূখণ্ডে। ধীর পায়ে এগিয়ে যেতে গেল। তখনই অন্ধকার ফুঁড়ে একটা গুলি এসে বিঁধে গেল পুরুষটির পিঠে। পুরুষটির নিষ্প্রাণ রক্ত ভেজা দেহটা পড়ে গেল শুকনো জমিতে। অপর 3 জন দৌড়াতে শুরু করলো। আরও একটা গুলি এসে লাগলো যমজ মেয়ে দুটোর একজনের শরীরে। এবারের গুলিটা মেয়েটার কানের পাশ দিয়ে ঢুকে অপর দিকে বেরিয়ে গেল। আরও একটা নিষ্প্রাণ শরীর রক্তের চাদরে পড়ে রইল। মহিলা আর যমজ বোনের অপর একজন মুহূর্তে দাঁড়িয়ে রইল ওখানেই। তারপর দৌড়ে পালাতে গেল, কিন্তু তখনই টর্চের তীব্র আলো পড়ল তাদের ওপর। ভারী বুটের আওয়াজ এগিয়ে এলো তাদের দিকে। দীর্ঘদেহী এক জওয়ান, অপেক্ষাকৃত অল্প বয়সী। জওয়ানটিকে চোখের ইশারা করতে সে মৃতদেহগুলোর দিকে এগিয়ে গেল। আর ছোট মেয়েটির এতক্ষণে চেপে রাখা কষ্ট, ভয়, যন্ত্রণা যেন তীব্র চিৎকার হয়ে বের হয়ে এলো। বিছানায় ধর্মড়ে উঠে বসল পলি। হাঁ করে দম নিল একটু। পলি বিছানা ছেড়ে উঠল। ল্যাপটপের টেবিলের দিকে এগিয়ে গেল সে। ড্রয়ার খুলল, বের করলো হলদেটে হয়ে যাওয়া একটা বই। পাতা উল্টালো। ভেতর থেকে বের করলো একটা ফটো। ফটোতে দেখা যাচ্ছে এক পুরুষ ও এক মহিলাকে। পুরুষটির মাথায় ফেস টুপি, কোলে এক বাচ্চা। মহিলার চোখে সুরমা, কোলে হুবহু একই রকম দেখতে আরও একটি বাচ্চা। পলি ছবিটা বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল হাউমাউ করে। এমন সময় দরজায় টোকা পড়ল। পলি ফটোটা দ্রুত বইয়ের মধ্যে রেখে ড্রয়ারে ঢুকিয়ে দিল বইটা। তারপর খুলল দরজাটা। কি হলো পলি? চিৎকার করে উঠলি যে? ও বুঝেছি, আবারও সেই স্বপ্নটা। পলির চোখ দুটো চিকচিক করে উঠল। ভীষণ এক ক্রোধে যেন সে দুটো জ্বলছে। মহাদেব পালিত ধীর পায়ে ফিরে এলেন নিজের ঘরে। আমার মাথার ভেতরে একটা ছবি বারবার ধরা দিতে চাইছে, কিন্তু মস্তিষ্ক যেন ধরতেই পারছে না।
মহাদেব পালিতের মেয়ে পলির ঘরে অস্বাভাবিক কিছু একটা ছিল, কিন্তু কি যে ছিল আমি বুঝতে পারছি না। আমার মস্তিষ্ক ধরতে পারছে না। কিছুটা বেপরোয়া আর কিছুটা অসহায় হয়ে ফোন করলাম জামালকে। কয়েকটা রিং হতে ধরল সে। হ্যাঁ স্যার বলুন, কোনো খবর জোগাড় করতে হবে নাকি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা খবর চাই। একজনের নাম ঠিকানা পাঠাচ্ছি, সমস্ত ডিটেলস চাই আমার। হয়ে যাবে স্যার, 2 দিন সময় দিন জাস্ট। না না, 2 দিন হাতে একদম টাইম নেই। আজ বিকেলের মধ্যেই খবর চাই, সময় খুব কম। এ তো বিরাট চাপ হয়ে গেল স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখছি বিকেলের মধ্যে চেষ্টা করছি। হ্যাঁ, আমি আপনাকে ফোন করব। ফোনটা কেটে দিলাম। আরও 2টো ফোন করতে হবে। বিএসএফে আমার চেনা আছে একজন, সে এখন ভারত বাংলাদেশ সীমান্তে পোস্টেড। একবার ফোন করলাম তাকে, কয়েকটা ইনফরমেশন চাই আমার। পরবর্তী ফোনটা করলাম পত্রিকা অফিসের রুক্মিণী দত্তকে, পুরনো একটা খবর চাই। সে 1 ঘন্টার মধ্যে জানাবে বলল। আমার ভেতর ভীষণ একটা উত্তেজনা শুরু হয়ে গেল। বারবার মনে হচ্ছে ভীষণ বোকা বনে গেলাম আমি। একটা মানুষের আবেগী নাটক বোকা বানিয়ে দিল আমাকে। কি হলো ভায়া, আজ যে দেখছি একেবারে পপকর্নের মতো ফুটছো। আচ্ছা প্রধানবাবু, সেদিন মিস্টার পালিতের ঘরে ওয়াশরুম থেকে ফেরার সময় আপনি ঠিক কি দেখেছিলেন? পলি হাঁটছে? হ্যাঁ ভায়া, একদম ঠিক দেখেছি। শুধু দেখিনি, শুনেওছি অনেক কিছু। কিন্তু তোমরা তো ভাবছো আমি নাকি নেশার ঘরে। কি শুনেছেন একটু মনে করে বলুন তো। ফোনে কাউকে উদ্ভট সব কিছু বলছিল। শিকার ফাঁদে পড়েছে, কাঁটা সরবে, সুন্দরীর টার্গেট মিস হয় না। ও শিট শিট শিট, খুব বড় একটা বোকামি করলাম আমি। হুইলচেয়ার, এবার আমি সব বুঝতে পেরেছি। হুইলচেয়ারটাই পলির ঘরে অস্বাভাবিক লেগেছিল আমার। ড্যাম গার্ল, এবার তো তুমি সব উদ্ভট বকতে শুরু করেছো ভায়া। উদ্ভট নয়, আপনাকে বুঝিয়ে বললে আপনিও বুঝতে পারবেন। একবার ভেবে দেখুন তো, যে মেয়ে হাঁটতে চলতে পারে না, সে মেয়ে হুইলচেয়ার ছাড়া কোথাও যেতে পারে না। তার হুইলচেয়ারটা কোথায় থাকা উচিত? হিসেব অনুযায়ী বিছানার পাশে। একদম ঠিক, কিন্তু আমি পলির ঘরে দেখেছি সেটা বিছানার পাশে ছিল না, ঘরের কোণে ছিল। তাহলে বিছানা থেকে ঘরের কোণ পর্যন্ত সে কিভাবে যেত? আসলে হুইলচেয়ারটা শুধু বাইরে বের হয়ে আসে লোককে বোকা বানানোর জন্য। সে যে হাঁটতে পারে না এটা যেন দারুণভাবে প্রমাণ করতে চায় সে। শুনুন, আমি এখন একটু বেরোচ্ছি। আপনি আজকে হোটেলের বাইরে বেরোবেন না, কেউ কিছু দিতে গেলেও নেবেন না। কি সব ঘটছে বলো তো ভায়া, আমি তো ধোঁ কিছুই বুঝতে পারছি না। ঘটেছে অনেক কিছুই, কিন্তু ঘটতে চলেছে আরও অনেক বেশি কিছু। এখন সব বলতে পারছি না আমি আপনাকে, পরে সব কিছু বুঝিয়ে বলবো। শুধু এটুকু বলে রাখি যে লঞ্চে ইলিশ খেয়ে আপনার পেট খারাপ হয়নি। মহাদেব পালিতের বাড়িতে ড্রিঙ্কসে এবং কেকে হালকা পয়জন দেওয়া হয়েছিল। সম্ভবত চেয়েছিল যে আমাদের অসুস্থ করে এখান থেকে সরিয়ে দিতে। সবটুকু যদি লোভে পড়ে সাবার করতাম তাহলে এতক্ষণে আপনিও আমি দুজনেই ইহজগতের বন্ধন কেটে মহাজগতে পাড়ি দিতাম। প্রতনুবাবুর মুখ হাঁ করে বসে রইল। আমি বের হলাম দ্রুত। ভুবন সর্দারকে দরকার এখন আমার, বড় ব্যাকআপ লাগবে। এবার আর কোনো ভুল চলবে না। মাঝের 5-6 ঘন্টা বেশ ঝড়ের বেগে কেটে গেল। হায়ার অফিসে পারমিশন জোগাড়, ফোর্স কালেক্ট, এইসব করতে করতেই সময়টা পেরিয়ে গেল। পত্রিকা অফিস থেকে রুক্মিণী ফোন করেছিল। 2020 সালে 21শে জানুয়ারি 2 জন অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে মারা যায়। একজন পুরুষ, বয়স 45-এর আশেপাশে, তার সাথে একটি 17-18 বছর বয়সী একটি মেয়ে ছিল। সঙ্গে আরও 2 জন ছিল, তারা নাকি পলাতক। সেই সময় খবরের কাগজে বের হয়েছিল খবরটা ফ্রন্ট পেজে। রুক্মিণী খবরের কাগজের কাটিংয়ের একটা ছবিও পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। বিএসএফে যে পরিচিত ছেলেটা আছে সে জানিয়েছে অনুপ্রবেশকারীদের গুলি করে মেরেছিল যেই জওয়ান, তার নাম প্রমথেশ বিশ্বাস।
সে নাকি এই ঘটনার 3 দিনের মাথায় খুন হয়ে যায় কোনো এক আততায়ীর হাতে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও আততায়ীর নাগাল পাওয়া যায়নি। বিকেল 5টা নাগাদ জামালের ফোনটা এলো। হ্যালো স্যার, সব খবর জোগাড় করে নিয়েছি। এখনই বলবো নাকি পরে? এক্ষুনি বলো, হাতে সময় খুব কম। আপনার ওই পালিত, সে তো মহান ব্যক্তি, ফল শুদ্ধ গাছ নিয়ে এসেছে। মানে? মহাদেব পালিত একটু বেশি বয়সে বিয়ে করেন, কিন্তু বিয়ে করেন এক ডিভোর্সি মহিলাকে, তাও লকডাউনের সময়। মহিলার সঙ্গে একটা বছর 19-এর মেয়েও ছিল। মহাদেব পালিত বা তার পরিবারে কেউই মানুষজনের সাথে খুব একটা মিশতেন না, কেমন যেন সকলকে এড়িয়ে চলতেন। পালিতের মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে, তবে কোন কলেজে পড়ে আর কখন কলেজে যায় সেই সমস্ত কেউ জানে না। কিন্তু আরও একটা কথা শুনলাম স্যার, ওই ডিভোর্সি কিছু না, ওসব ঢপ। ফারিদ মশাই নাকি কোন এক মুসলিম মহিলাকে কোথা থেকে তুলে এনেছে। এবার আমার সব হিসেব মিলে যাচ্ছে। এবার বুঝতে পারছি পলি সেদিন বিছানায় শুয়ে যেটা পড়ছিল সেটা আরবি অক্ষরের লেখা, তাই চেনা লাগলেও অক্ষরগুলো ধরতে পারছিলাম না। একটু মনে মনে গুছিয়ে নিয়ে জামালকে বললাম, আচ্ছা তুমি যে মুসলিম হয়ে বারবার মুসলিমদেরই বিরোধিতা করছো, এতে তো তোমাকে সবাই কাফের বলবে। কাফের কিনা জানি না স্যার, এইটুকু জানি যে এই ভারতবর্ষ আমার দেশ, এই ঝড়খালি আমার নিজের শহর। যাদের ধর্মের জিগির তুলে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ফায়দা তোলার লক্ষ্য থাকে, তাদের কাছে এইসব হিন্দু মুসলিম গুরুত্বপূর্ণ হতে পারে। জানেন স্যার, আমার মেয়ে মুস্কানের যখন রক্তের ভীষণ দরকার হয়ে পড়েছিল, আর আমি 1 বোতল রক্তের জন্য গোটা শহরে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিলাম, তখন চায়ের দোকানে বিশুদা নিজের রক্ত দিয়ে আমার মেয়েকে বাঁচায়। বলুন তো স্যার, এই মুহূর্তে আমার মুস্কান হিন্দু নাকি মুসলিম? এই তো পরবে আমি 1 বাটি সিমুই নিয়ে গিয়ে বিশুদাকে দিলাম, আর সে বাটি শুদ্ধ চাটতে খেয়ে বলে কিনা ভাবিজানকে বলবে, এত অল্পেতে বিশুর পেট মন কোনোটাই ভরে না, পরের বার যেন আরো বেশি করে দেয়। বলুন তো স্যার, বিশু হিন্দু না মুসলিম এবার? আমি বেশি পড়াশোনা জানি না স্যার, মূর্খ মানুষ, কিন্তু এইটুকু জানি যে কোরআন কখনো কোনো ধর্মে আঘাত করা শেখায়নি। সচ্চা মুসলমান কখনো কারোর ক্ষতি করতে পারে না স্যার, যে করে সে কাফের। আর এই ঝড়খালিতে কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলিম মেয়ের দিকে হাত বাড়ায়, তার হাত কাটতে একটিবারও জামাল ভাববে না। আবার কোনো মুসলিম ভাইজান যদি কোনো হিন্দু মেয়ের কাপড় ধরে টানে, তবে তার হাত কাটতেও জামালের হাত কাঁপবে না। অনেক কিছু বলে ফেললাম স্যার, সরি। সারাদিন খুব খাটিয়েছেন তো, এখন 2 দিন বিশ্রাম শুধু। ফোনটা কেটে দিল জামাল। আমি একটুক্ষণ চুপ করে বসে রইলাম রেস্টুরেন্টের টেবিলে। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে পড়লাম আমি। বিল মিটিয়ে বের হলাম বাইরে। ঘড়ি দেখলাম, উপর মহল থেকে ফোনটা আসার অপেক্ষাই করছিলাম আমি। একটা সিগারেট ধরালাম, সবে একটা টান দিয়েছি, ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা ওকে স্যার, আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি। আপনার ফোনটারই অপেক্ষা করছিলাম আমি ভুবন সর্দারকে ফোন করে আবার লোকেশনটা জানালাম। সে প্রস্তুত হয়েই ছিল, 5 মিনিটের মধ্যে হাজির হলো। আগে থেকেই 2জন সাদা পোশাকের পুলিশ মিস্টার পালিতের ঘরে নজর রাখছে। ভুবন সর্দারের কাছে জানলাম তাদের থেকে এখনো কোনো ফোন আসেনি, অর্থাৎ মিস্টার পালিত বা তার মেয়ে পলি ঘর থেকে আজ বের হয়নি। গাড়ি মিনিট 10-এর মধ্যেই মিস্টার পালিতের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। গাড়িটা একটু আগে রেখে আমি আর ভুবন সর্দার নামলাম। সর্দারজি, আপনাকে সঙ্গে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছেন তো? ভুবন সর্দার জিনিসটা আমার দিকে বাড়িয়ে দিল। কোনো এক কারণে মূল দরজাটা আজ খোলাই ছিল। মিস্টার পালিত বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মনে হলো। ভুবন সদর দরজায় তাকে গান পয়েন্টে নিল। মিস্টার পালিত, আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। শুধু এটুকুই বলে রাখি যে ফেউকে আর চুপি চুপি হোটেল রুমে গিয়ে হুমকি বার্তা দিয়ে আসতে হবে না। আর একটা কথা,
আমাদেরকে সেদিন আমন্ত্রণ জানিয়ে বড় ভুল করেছিলেন। ভেবেছিলেন বন্ধু বন্ধু খেলা খেলে বোকা বানাবেন, কিন্তু ঘটল কিন্তু ঠিক উল্টো। বাকি কথা সঠিক সময়ে সঠিক জায়গায় বলবো। আমি দ্রুত পলির ঘরে ঢুকলাম। সে কোলে একটা ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আমিও তাকে কোনো কিছু বলার সুযোগ দিলাম না। আরও একবার এলাম মিসেস পলি ওরফে সুন্দরী ওরফে রোগবানু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন এবার আমার সাথে যেতে হবে। আবার যেন লেডি পুলিশ কোথায়, ওয়ারেন্ট কোথায়, এইসব ফ্যাচাং তুলবেন না। আপনার মতন দেশদ্রোহীদের জন্য সব ফর্মালিটিস মেনটেন করা সম্ভব হচ্ছে না। সো দয়া করে উঠে আসুন প্লিজ। হুইল চেয়ারটা এগিয়ে দিন। উঠে আসুন। আমি জানি আপনি স্বাভাবিক মানুষের মতনই হাঁটতে পারেন। হুইল চেয়ার তো শুধু আপনাকে আমন্ত্রণ জানিয়ে বোকা বানানোর জন্য। পলি ল্যাপটপটা বিছানায় রেখে উঠে পড়ল। আমি হ্যান্ডকাপটা তার হাতের সামনে ঝুলিয়ে দিয়ে বললাম, কথা দিয়েছিলাম মিসেস সুন্দরী, যেদিন আপনার সাথে সাক্ষাৎ পাবো দুটো লোহার বালা নিজের হাতে পরিয়ে দেবো আপনাকে। সরি, পড়াতে একটু বেশি দেরি হয়ে গেল, বাট হলো তো, দ্যাটস ইম্পর্টেন্ট। টেবিলে মাথা দিয়ে শুনছিল পলি। পাশে দাঁড়িয়ে একটা লেডি কনস্টেবল। ইভান ঘরে ঢুকলো, হাতে দুটো কফির শপ। একটা টেবিলে নামাতে নামাতে বলল, মিসেস পলি নাকি রোগবানু বলে ডাকবো? সে যাই হোক, এই নিন আপনার কফি। আমার প্রতিশ্রুতি তো আমি রাখলাম, বলেছিলাম আপনাকে কফি খাওয়াবো। নিন, খেয়ে নিন, তারপর গল্প শোনা যাবে। পলি মাথা তুলে এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কফির কাপটা, তারপর সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। এটা কিন্তু ঠিক হচ্ছে না সুন্দরী ম্যাডাম। বিশেষ করে আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু। হোটেলে অত সুন্দর একটা উপহার পাঠিয়েছিলেন আমায়, পরিবর্তে আমি এক কাপ কফি কি আপনাকে খাওয়াতে পারি না? আচ্ছা বেশ, থাক, খেতে হবে না। এবার বলুন তো ঠিক কি কি তথ্য ওই কুত্তার বাচ্চা আরশাদকে পাঠিয়েছিলেন আপনি? বলবো না, বৃথা চেষ্টা করছেন। আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবেন না। বেশ বেশ, সে না হয় বলতে হবে না, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু যখন হয়েছেন তখন এই কথাটা কি জানতে পারি? দেশের সঙ্গে এত বড় দেশদ্রোহী কেন করলেন আপনি? নাকি আজও আপনি বাংলাদেশের একজন আতঙ্কবাদী? আতঙ্কবাদী বলতে লজ্জা করে না আপনাদের? আতঙ্কবাদী কাদের বলছেন আপনি? হ্যাঁ, আমার বাবা আমাদের নিয়ে বাংলাদেশ ছেড়ে এদেশে চলে এসেছিল, এ কথা সত্যি। উপায় ছিল না সেখানে থাকার, কিন্তু আপনাদের দেশের মানুষজন কি করলো আমার বাবাকে, আমার দিদিকে? জানি সে ঘটনার কথা, কিন্তু কোনো অনুপ্রবেশকারীকে বিএসএফ এর জওয়ানের গুলি করাটা নিশ্চয়ই কোনো অপরাধ হতে পারে না। সেটা তার দায়িত্ব। সেই দেশের দায়িত্বশীল জওয়ান প্রমথেশ বিশ্বাস আমার মা আর আমার সাথে কি করেছিল সেটা আপনি জানেন না। জানলে এত লম্বা চওড়া বক্তৃতা দিতেন না। আপনি না বললে কি করে জানবো বলুন তো? আমার যেটুকু জানা ছিল সেটা তো আমি বললাম। ওই প্রমথেশ শয়তানটা 3 দিন ধরে টানা আমাকে আর আমার মাকে ধর্ষণ করে গেছে। পশু একটা, সালা জানোয়ার। এই ধরনের জানোয়ারদের নিকেশ করতে যদি কোনো আতঙ্কবাদী হাত বাড়ায়, আমি তাদের সাথে হাত মেলাবই। ইভান এক মুহূর্ত স্থির দৃষ্টিতে দেখল পলিকে, তারপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। মিনিট 10 পরে পাশে ছোট ঘরটায় ঢুকলো। সেখানে আছে মহাদেব পালিত। একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, মিস্টার পালিত, আমি একটু আগেই আপনার মেয়ে, ও সরি, পলি তো আবার আপনার নিজের মেয়ে নয়, পালিত কন্যা পলি ওরফে রোগবানুর সাথে কথা বলে এলাম। তার আতঙ্কবাদী হওয়া বা আতঙ্কবাদীদের মদত দেওয়া একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনার এক্সকিউজটা কি মিস্টার পালিত? নিষ্ঠার সাথেই সীমান্তে পাহারা দিতাম সেনগুপ্ত, কখনো কোনো দাগ আমার গায়ে লাগেনি। কিন্তু একটা জিনিস হয়তো আপনি জানেন না। আপনি কেন,
হয়তো এই পৃথিবীর অনেকেই জানে না সেদিন গুলি দুটো আমিই শুনেছিলাম, কিন্তু তখনও ভাবিনি প্রমথেশ বিশ্বাস এত বড় ঘটনা ঘটাতে পারে। আমাকে ডেড বডি রিপোর্ট ফাইল করতে বলে রূপবানু আর তার মাকে সে নিজের গাড়িতে নিয়ে সেই রাতেই চলে যায়। কোথায় লুকিয়ে রাখে কোনোভাবেই জানতে পারি না। আমাকে শুধু নির্দেশ দেয় রিপোর্টে লিখতে যে বাকি দুজন পলাতক। আমি সেই মতো রিপোর্ট তৈরি করি, কিন্তু রূপবানুদের উপর যে নারকীয় অত্যাচার সে চালিয়েছিল তা হয়তো আপনি এতক্ষণে জেনে গেছেন কিছুটা। রূপবানু প্রমথেশ বিশ্বাসকে লোহার দণ্ড দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করে, তারপর তার মাকে নিয়ে সেই রাতে আবার পালাতে চেষ্টা করে, কিন্তু ঘটনাক্রমে পড়ে যায় আমার হাতে। আমি অবশ্য তাদের কোনো শাস্তি দিইনি, মর্যাদা দিয়ে সম্মানের সাথে রেখেছিলাম তাদের। কিন্তু একথা স্বীকার করতে কোনো লজ্জা নেই আমার। দেশের সীমান্ত দেশের উচ্চপদস্থ কিছু কর্তা যে কত অনাচার, কত নোংরামি করে বেড়াচ্ছে সে আপনারা হয়তো জানেন না সবটুকু। তাই আমিও এ কাজে আমার মেয়ে পলি অথবা আপনার কথা মতো রূপবানুকে সাহায্য করেছি। ঘেন্না, চরম ঘেন্না এই সিস্টেমের উপর আমার মিস্টার সেনগুপ্ত, চরম ঘেন্না। এদেশের সীমান্তের অনেক তথ্যই আমি পাঠিয়ে দিয়েছি রূপবানুর হাতে, দিয়ে তাদের হাতে। বাকি আছে আরও এক টুকরো তথ্য তাদের দেওয়া। তারপর বড় কিছু একটা ঘটতে চলেছে, আর সেটা আটকাবার ক্ষমতা আপনাদের নেই। হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এক হাঁড়ি চালে দুটো কাঁকড় থাকলে হাঁড়ি শুদ্ধ চালকে যে আগুনে ছুঁড়ে ফেলতে হবে এরও তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। যাকে আপনি এখন বিশ্রাম নিন, আমার ইন্টারোগেশন চলবে। তবে একটা কথা বলি, যতক্ষণ না সব তথ্য পাচ্ছি ততক্ষণ কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। দিন যত গড়াবে আপনাদের জন্য সমস্যা ততই বাড়বে। আজ প্রায় 3 দিন হলো ইভান বাইরে গেছে, এখনো ফেরেনি। ফোন করলেও ধরছে না। বিথিকা মাঝে বেশ কয়েকবার ফোন করেছিল, মাহিকাও কথা বলেছে, কিন্তু সময় যেন কিছুতেই কাটছে না। এদিকে ইভান না ফেরায় বাড়ি ফিরতেও পারছেন না প্রতনুবাবু। হোটেলের এই ঘরটায় বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তিনি। তাই ঠিক করলেন একটু বাইরে ঘুরে আসবেন। সিদ্ধান্ত মতো বের হলেন তিনি দুপুর হওয়ার আগেই। অটো ভাড়া করে পৌঁছলেন ঘাটে। তারপর পছন্দ মতো একটা লঞ্চে উঠে বসলেন। একটু পরেই চারপাশে প্রাকৃতিক পরিবেশ এবং লঞ্চের কলতান মনটাকে ফুরফুর করে দিল। খুশি খুশি মনে তিনি লেখার খাতাটা বের করলেন, আর তখনই হট্টগোলটা শোনা গেল। চমকে তাকাতেই তিনি বুঝতে পারলেন কত বড় বিপদে পড়তে চলেছেন তিনি। উল্টো দিক থেকে তীর বেগে এগিয়ে আসছে একটা লঞ্চ, তাতে কালো পোশাকে ঢাকা 3 জন মানুষ অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে। তাদের লঞ্চটা কিছু করার আগেই লোকগুলো ঝাঁপ দিয়ে উঠল লঞ্চে, আর প্রতনুবাবুকে প্রায় হেঁচকা টানতে টানতে লঞ্চ থেকে নামিয়ে নিজেদের লঞ্চে নিয়ে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। ইভান নিজেকে আরও একবার গুছিয়ে মহাদেব পালিতকে যে ঘরে আটকে রাখা হয়েছে ইন্টারোগেশনের জন্য সেদিকে পা বাড়ালো, আর তখনই বেজে উঠল ফোনটা। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আপনাকে একটা ভালো খবর দেওয়ার আছে মিস্টার সেনগুপ্ত। আপনার ওই লেখক বন্ধু এখন আমাদের অতিথি। সেবাদতের কোনো ত্রুটি হচ্ছে না। আপনি কি তার সাথে একটু কথা বলবেন? তাহলে বুঝতে পারবেন আমরা কত খাতির করছি তাকে। ইভানের মুখ এক মুহূর্তের জন্য ভয় চুপসে গেল। সে বুঝে নিয়েছে ঠিক কি ঘটেছে, কিন্তু সে কিছু বলার আগেই উল্টো দিক থেকে প্রতনুবাবুর যন্ত্রণা মিশানো গলাটা কানে এলো। ইভান, ইভান, আমায় উদ্ধার করো ইভান। এরা আমায় মেরে ফেলবে বলছে। উদ্ধার করো ভাই, বড় বিপদে পড়েছি। আপনি চিন্তা করবেন না দাদা, আমি অবশ্যই আপনাকে অক্ষত অবস্থাতেই উদ্ধার করব, এটা আমার প্রতিশ্রুতি। আপনি ফোনটা ওদের দিন। হ্যাঁ বলুন মিস্টার সেনগুপ্ত, কি ফরমাইশ আছে আমাদের জন্য? প্রতনুবাবুর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। লাগবে না, কিন্তু তার জন্য আপনাকেও আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মহাদেব পালি তার রূপবানু ওরফে সুন্দরীকে ছেড়ে দিতে হবে এখনই। সেটা সম্ভব নয়। সম্ভব 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 তো করতেই হবে, না হলে আপনাকে যেমন জবাবদিহিও করতে হবে তেমন হারাতে হবে আপনার এই বন্ধুকেও।
আপনাদের বললাম না, ওনার গায়ে যেন আঁচড় না লাগে। তাহলে যে আমাদের শর্তটা মানতেই হবে। বেশ বেশ, আমি সেই শর্তই মানলাম। এবার ছেড়ে দিন। আরে দাঁড়ান দাঁড়ান মিস্টার সেনগুপ্ত, এত সহজে কি আর সব মিটে যায়? হ্যাঁ, এতক্ষণ বল আপনার কোর্টে ছিল, এবার যে আমার কোর্টে বল এসেছে, খেলা তো এখন আমার হাতে। আরশাদ, আমি জানি এটার মাস্টার মাইন্ড তুই, কিন্তু তোর মতন কুত্তার বাচ্চাকে। আরে থেমে গেলেন কেন মিস্টার সেনগুপ্ত? বলুন বলুন, কুত্তার বাচ্চা, জানোয়ার, যা 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 ইচ্ছা বলুন আপনি। যেদিন এই কুত্তার বাচ্চা খেল দেখাবে, সেদিন আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। দ্বিতীয় শর্ত কি? আমায় নিরাপদে কাঁটাতার পার করে দিয়ে আসতে হবে। বেশ, তাই হবে। এবার বল, কোথায় আটকে রেখেছিস প্রতনুবাবুকে? মহাদেবের চরণে। ফোনটা কেটে গেল। ইভানের বুকের ভেতর ঝড় উঠেছে। এক মুহূর্ত গোছালো নিজেকে, তারপর দ্রুত ঢুকলো মহাদেব পালিতের ঘরে। মিস্টার পালিত, আমি জানি এখনো আপনার মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। মানুষ পরিস্থিতির দাস একদিন আপনিই বলেছিলেন। আজ আমি এই কথাটাই সত্যি স্বীকার করছি, আর সেই জায়গা থেকেই আপনাকে অনুরোধ করছি, আমায় সাহায্য করুন। বলুন। প্রতনুবাবুকে আরশাদ বন্দি করেছে, শর্ত হিসেবে চেয়েছে আপনাদের মুক্তি আর তাকে কাঁটাতার পৌঁছে দেওয়া। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাদের মুক্তির ব্যবস্থা আমি করব, কিন্তু আপনাকে এটা সাহায্য করতে হবে। আরশাদ শুধু বলেছে যে প্রতনুবাবু বন্দি আছে মহাদেবের চরণে, কিন্তু ঠিক কোন জায়গার কথা বলতে চেয়েছে সেটা বলেনি। প্রতনুবাবু খুব সাদামাটা সরল একটা লোক, লেখালেখি নিয়ে থাকেন, এসবের মধ্যে তিনি কিছুই জানেন না। আশা করি একজন ভারতীয় নাগরিক হিসেবে তার জীবনকে বাজি রাখবেন না আপনি। দয়া করে বলুন কোথায় এই জায়গাটা। মহাদেব পালিত আরও এক মুহূর্ত তাকিয়ে রইলেন ইভানের দিকে, তারপর মৃদুস্বরে বললেন, নেতুধোপানি, 400 বছরের পুরনো শিব মন্দির। ইভান ঝড়ের বেগে বেরিয়ে গেল। ইভান আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা করে নিজে আলাদা একটা লঞ্চে নামলো ঘাট থেকে বেশ কিছুটা সরে গিয়ে। অতি সন্তর্পণে ঝোপটোপকে এগিয়ে গেল সে। এই নেতুধোপানির জঙ্গল আজ হয়তো তার চরম পরীক্ষা নিতে চলেছে, কিন্তু সে পরীক্ষা দিতে প্রস্তুত। তবুও প্রতনুবাবুর গায়ে আঁচ লাগতে দেবে না সে। এই মানুষটাই একদিন নিজের জীবনের বাজি রেখে তার জীবন বাঁচিয়েছে। এই মানুষটাই তাকে ইভান সেনগুপ্ত করেছে। তার ক্ষতি সে কিছুতেই হতে দিতে পারে না। তাছাড়া প্রতনুবাবুর কিছু হয়ে গেলে সে মুখ দেখাবো কি করে? বিথিকাদি, মাহিকা, ভারত সরকার, এদেরকে কি জবাব দেবে সে? অতি সন্তর্পণে ঝোপটোপকে এগিয়ে গেল সে। কিছুটা যেতেই দেখতে পেল শিব মন্দিরটা। ঠিক তার আগে সুন্দরম তার ব্যাকআপ টিম নিয়ে রেডি জঙ্গলের আড়ালে। যেতে যেতেই ওয়াকিটকিতে কথা বলল সুন্দরামের সাথে। সুন্দরম, আমাদের শুটার রেডি? ইয়েস স্যার, আপনি বললেই অ্যাকশন নেব। না না, কোনো তাড়াহুড়ো নয়। মনে রেখো, ওদের হাতে প্রতনুবাবু বন্দি আছে। ওনার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। আমি না বলা পর্যন্ত এক পাও মুভ করবে না। কপিড স্যার। ইভান সুন্দরম ও ব্যাকআপ টিমকে টপকে এগিয়ে গেল মন্দিরের দিকে। চারপাশে ভীষণ শুনশান, অস্বাভাবিক রকমের থমথমে। মন্দিরের সামনে গিয়ে একটু দাঁড়ালো, নিজেকে গুছিয়ে গলা একটু উঁচিয়ে এসে বলল, আমি ইভান সেনগুপ্ত। প্রতনু চ্যাটার্জিকে ছেড়ে দিন, আপনার শর্ত মঞ্জুর করা হয়েছে। এক মুহূর্ত চুপচাপ। ইভান প্রত্যুত্তরের অপেক্ষা করল, কিন্তু কোনো উত্তর এলো না। আরো কয়েক পা এগিয়ে গেল সে। আরশাদ, তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারো আমায়। মিস্টার পালিত আর তার মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। তোমাকে কাঁটাতার পার করে দেওয়া হবে। লোডেড পিস্তল নিয়ে প্রতিশ্রুতি? হ্যাঁ, গাধা পেয়েছেন আমাকে। ওকে ওকে, আমি আমার পিস্তল নামিয়ে রাখছি। এবার বের হয়ে আসো তোমরা। একটু পরেই দেখা গেল প্রতনু চ্যাটার্জিকে। টলমলো পায়ে এগিয়ে আসছেন তিনি। ভয়ে গুটিয়ে গেছে তার শরীরটা। ঠিক তার পিছনেই বন্দুক উঁচিয়ে আছে একজন, মুখ তার কালো কাপড়ে ঢাকা। দুজনেই ধীর পায়ে এগিয়ে এলো ইভানের দিকে।
প্রতনু চ্যাটার্জির কাছে এগিয়ে আসতেই ইভান কালো কাপড়ের ঢাকা লোকটাকে উদ্দেশ্য করে বলল, প্রতনু বাবু এখানেই থাক। হর্ষদ, তুমি সোজা পথ ধরে এগিয়ে যাও, সুন্দরম তোমায় কাঁটাতার পার করার ব্যবস্থা করে দেবে। লোকটার চোখ দুটো ঈষৎ নড়ল, কিন্তু কিছু একটা ভাবল সে। তারপর এগিয়ে গেল ইভানের নির্দেশ মতো। সে কিছুটা এগিয়ে যেতেই শার্প শুটার দীপমকে ইশারা করল ইভান, আর চোখের পলকে দুটো গুলি বাতাস কেটে এসে গেঁথে গেল লোকটার শরীরে। লোকটা ছিটকে পড়ল মাটিতে। সুন্দরম ছুটে গেল ইভানও। কিছু একটা লোকটা বলতে যাচ্ছিল, কথাটা শেষ হওয়ার আগেই দুটো গুলির শব্দ কাঁপিয়ে দিল জঙ্গল, আর প্রতনুবাবুর রক্তস্নাত দেহটা ছিটকে পড়ল জঙ্গলের মাটিতে। আরশাদকে দেখা গেল মন্দিরের ভেতর থেকে বের হয়ে আসছে, হাতে তার AK-47, সেটা তাক করা আছে ইভানের দিকে। কি ভেবেছিলি মিস্টার সেনগুপ্ত? তোদেরকে আমি বিশ্বাস করেছি? তোদের মতো জাতকে আরশাদ কখনো বিশ্বাস করে না। আমি জানি তোরা বেঈমানের জাত। হর্ষদ, বৃথা চেষ্টা করো না, পালাতে তুমি পারবে না। আমাকে আটকাবে? কে আটকাবে আমাকে? তোদের এই ফোর্স? বলেই হাতে ধরা ছোট্ট গ্রেনেডটা ছুঁড়ে দিল ব্যাকআপ টিমের দিকে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল জঙ্গল। ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদে ভরে গেল চারপাশ। আরশাদ চোখের পলকে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। ইভান এতক্ষণ যেন ঘটনাচক্রে আটকে ছিল। এবার ছুটে গিয়ে তুলে নিল প্রতনুবাবুর দেহটা। চিৎকার করে উঠল সে, সুন্দরম, এখনই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, প্রতনুবাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রক্তস্নাত একটা দেহ কোলে তুলে ইভান ছুটে গেল পাগলের মতন ঘাটের দিকে। ইভানের ফোনটা বেজে উঠল। হ্যাঁ বিথিকাদি, বলুন, কোনো প্রবলেম? ওর জ্ঞান ফিরেছে। গাড়ি থেকে নেমে দৌড়ে গেল ইভান। কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকল কেবিনে। ইভান ঢুকতেই প্রতনুবাবু চোখ খুললেন, মৃদু স্বরে বললেন, চাঁদনি চক। তো শুনছিলে আজকের গল্প, হেমন্ত দত্তর লেখা ইভান সেনগুপ্ত অ্যাডভেঞ্চার, মিশন সুন্দরী। আজকের গল্প পাঠে ছিল দীপম, সৌরভ রয়, তমাল, শুভদীপ্ত ভট্টাচার্য, পূজা, পার্থ অরণ্যদেব মুখার্জি, সুপ্রজা, অভিক, লাবণী, অস্মিতা, নীল এবং আমি আরজে সৃজন। গল্পের নাট্যরূপদান প্রতীক মণ্ডল। শব্দ সংযোজন ও আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের প্রচ্ছদ সূর্য ফ্রম ব্লার। শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন, আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। আর এর পরবর্তী পর্বের জন্য তোমরা তৈরি তো? আসছে খুব শীঘ্রই। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।